এখনো লাইভ হয়? হ্যাঁ একটু ঝামেলা করতেছে। প্রোফাইল ছাড়া অন্যান্য জায়গা থেকে লাইভে গেছে, তুমি একটু পেজে পাবা। আচ্ছা আচ্ছা, একটু ঝামেলা করতেছে। ওকে, সো উই আর ইন লাইভ। আমাদের সাথে অনেকে আছে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আমরা আসলে অনেকদিন পর আরেকটা এলিট লাইভে চলে আসলাম। আজকে কিন্তু আমাদের সাথে অনেক স্পেশাল একজন যে আসলে মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করতেছে, আমাদের প্রায় 2020 থেকে কাজ করতেছে এবং প্রায় 1000-এর মতো কাজ কমপ্লিট করে ফেলছে। এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট এবং 1000টা অর্ডারের প্রেশার মেইনটেইন করছে এবং 1000টা ক্লায়েন্ট, 1000 না, ক্লায়েন্ট হয়তো একটু কম হবে, 700 বা 800, কারণ অনেক সময় রিপিটেড বায়ার থাকে এবং প্রায় 50,000-এর উপর আর্নিং তার। সো পরিচয় করে দিচ্ছি এইচ সিফাতের সাথে। সে আমাদের 60 ব্যাচের স্টুডেন্ট ছিল এবং শপিফাই নিয়ে কাজ করতেছে। যারা আমার প্রোফাইল ফলো করো, আশা করি তার গল্পটা শুনতে পারছো। সেটার একটা ইলাবোরেশন বা ইলাবোরেট ভার্সন আমরা আজকে শুনবো। সো কি অবস্থা সিফাত, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। সো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ড স্টুডেন্টদের মধ্যে একজন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক স্টুডেন্টই ইনিশিয়াল অবস্থায় খুব ভালো একটা পর্যায়ে যায় কিন্তু পরবর্তীতে সার্ভাইভ করতে পারে না, যেটা আমরা 4 বছর পর দেখি অনেকে হয়তো জব সুইচ করে ফেলে। অনেক সময় দেখা যায় ফ্রিল্যান্স যে প্রেশারটা, এই প্রেশারটা নিতে পারতেছে না, অন্য কোনো জায়গায় চলে যায়। বাট এই সিফাতের ক্ষেত্রে এই ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট ছিল। অনেক স্ট্রাগল করছে এবং অনেকগুলো অ্যাকাউন্টে অনেক ধরনের প্রবলেম ফেস করার পর নতুন করে যে উঠে আসা বা নতুন করে আরেকটা অ্যাকাউন্ট গ্রো করা, বা অনেক সময় হয় যে ছোটখাটো কিছু মিস্টেকের কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বা প্রবলেমে পড়ে। তো এই সমস্ত কেসে অনেকে আমি দেখছি ডাউন হয়ে যেতে, বাট এই সিফাত একদমই পুরো ব্যতিক্রম ছিল এবং সেখান থেকে উঠে আসছে এবং এখন প্রায় ফাইবারে, শুধু ফাইবার মার্কেট প্লেস থেকে প্রায় 1000-এর মতো অর্ডার কমপ্লিট করছে। সো সিফাত, তোমার আসলে এই যে জার্নি, এবং আমরা অলরেডি আমার গল্পের মধ্যে লিখছিলাম এবং তোমার সাথে ডিসকাস করে যেটা জানলাম যে 2019-এ তোমার আব্বু অসুস্থ হওয়ার পর একটা হিউজ প্রেশার ছিল। তো এই জায়গায় তোমার একটা ফ্রিল্যান্সিং কাইন্ড অফ আনসার্টেন একটা পেশা, তখন ব্যাপারটা এরকমই ছিল। এখন যদি অনেক গ্লোরিফাই হচ্ছে, তো তখন আসলে এই পেশায় আসার চিন্তা ভাবনা বা ইচ্ছাটা কেন হয়েছে, বা তুমি আসলে এই সেক্টরটা আসলে কেন চুজ করছো, বা স্টার্টিং এর জার্নিটা কি ছিল তোমার? আচ্ছা, প্রথমে বলি যে আমার আব্বু আসলে একটু পরে অসুস্থ হয়েছে, ফ্রিল্যান্সিং শুরু করার আগে না, মানে পরে। তো আসলে বিষয়টা হয়েছিল যে আমি যখন অ্যাডমিশন দেই, তো আমার অ্যাডমিশনের সময় যেহেতু আমাদের ফ্যামিলি অনেক আহ, মানে অনেক উচ্চবিত্তর না, তো যেহেতু মধ্য ফ্যামিলি, তো এর জন্য আর কি। তো আমার একটা টার্গেট ছিল যে কিছু করতে হবে, যেহেতু আচ্ছা ইন্টার পরীক্ষা পড়াশোনা শেষ করে তারপরে অ্যাডমিশন দিতেছি, তো একটা ভার্সিটিতে যেতে হবে, এরকম একটা চিন্তা ছিল। তো এর পাশাপাশি মানে আমি বিভিন্ন কিছু চিন্তা করতাম যে আসলে কি করা যায় আর কি, মানে যে একটা পড়াশোনার পাশাপাশি কি করা যায়। তো আচ্ছা আমি আমার যে মামার সাথে থাকতাম, বা আমার মামা একজন সাংবাদিক ছিল, তো আচ্ছা উনি আর কি আমাকে বলছিল যে তুমি যদি এই সেক্টর গুলাতে আসো, যেখানে আর কি ফ্রিল্যান্সিং শেখায়, তখন কিছু আমাকে একটা ইয়া দিছিল, আপনার কাগজ দিছিল যেখানে আর কি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা ছিল। তো আচ্ছা আমি এগুলো দেখার পরে আমার আসলে ওরকম অভিজ্ঞতা ছিল না, যেহেতু আমি কখনোই কম্পিউটার ইউজ করি নাই, শুধু মোবাইলটা, মানে তাও ইন্টারে যাওয়ার পরে আমি মোবাইল ইউজ করতাম, মানে এর আগে করতাম না। তা আমার আসলে ইন্টারনেট জগৎ সম্পর্কে, বাহিরের দুনিয়া সম্পর্কে খুব কম আইডিয়া আচ্ছা ছিল। তো হঠাৎ দেখার পরে আমি জিনিসটা আমার কাছে ভালো লাগে যে না, অনেকেই করতেছে, তাহলে আমি চেষ্টা করে দেখি। তো তারপরে আর কি আমাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করায়।
তো আমি প্রতিষ্ঠানে বলবো না এখন আপাতত। তো প্রতিষ্ঠানে ভর্তি করে আমি ওখান থেকে একটা প্রাথমিক ধারণা নেই, কিন্তু আমার আসলে গ্রোটা হয় নাই। তো গ্রো হয় নাই মানে আমি মানে মাঝপথেই আটকে গেছিলাম, কারণ কোর্স শেষ হয়েছে বাট দেখা যায় ওনারা একটা বেসিক ধারণা দিয়ে দিছে, কিন্তু ওনারা আসলে এটার পরে কি হবে বা ইন ফিউচারে কিভাবে কাজ পাওয়া যায় এইসব ব্যাপারে আমাকে কোনো হেল্প করে নাই। আমি কোর্স করে চলে আসার পরে আসলে আমার অনেকদিন প্রায় 6 মাস 7 মাস সময় ছিল যেগুলো আমি প্র্যাকটিস করতাম, কিন্তু কোনো ধারণা ছিল না আসলে কিভাবে মানে কাজ নিব বা কি করব, কি করলে হয়, এটা হইতো না। তো এরকম চিন্তা ভাবনা করতে করতে মানে হয়েছে যে এর মাঝখানে আমি আবার ওই প্রতিষ্ঠানেই পিএইচপির একটা কোর্স করি। আগে ওয়েব ডিজাইনে কোর্স করার পরে তো পিএইচপির একটা কোর্স করি। কোর্স করার পরেও আমার আসলে ওই সেম প্রবলেমটাই থেকে যায় যে আমি আসলে ভাবলাম যে পিএইচপি করলে হয়তো বা এবার একটু নেক্সট লেভেলে যাব, অনেক কিছু জানবো এবং আমার জন্য উপকার হবে, আমি ভালো কাজ পারবো, এরকম কিছু। তো ওইটার ক্ষেত্রে দেখা যায় লাইভ প্রজেক্ট করি নাই কখনোই, দেখা যায় যে পারতাম না, সমস্যা হইতো। পরে এইগুলার পাশাপাশি আমি ইউটিউবে ঘাটতে ঘাটতে একদিন আপনার একটা ভিডিও পাই যেখানে দুলাল ভাই ছিল একদম বেসিক সময়ের, মানে আপনার প্রতিষ্ঠান যখন মাত্র গ্রো করতেছে এরকম একটা ভিডিও ছিল, যেখানে এরকম চেয়ারের উপরে বসে আছে দুলাল ভাই ওনারা কয়েকজন, তা আপনি ওখানে দাঁড়ায় বলতেছেন, কথা বলতেছেন, কাজ শেখাচ্ছেন, এরকম একটা কিছু। তো ওই সময় ওই ভিডিওটা দেখার পরে আমার ইন্সপায়ার হয় একজন আপু ছিল, কি যেন নাম আমার মনে নাই, উনি মনে পিপল পাড়া ওরে কাজ করতো। তো এই আমার পুরোপুরি খেয়াল নেই, আমি আসলে অনেকদিন আগে, প্রায় 5 বছর আগে। তো এই দেখার পরে আমার মনে একটা ইন্সপিরেশন কাজ করে যে না, ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে আমি যে শিখতেছি সেটা ধারাবাহিকতা রাখতে হবে, এবং যেহেতু ওনারা এত সফল হয়েছে ইনশাল্লাহ আমরাও পারবো, এরকম একটা ইচ্ছা ছিল। তারপরে আমি খুঁজতে থাকি যে আসলে মার্কেট প্লেসে যখন আপনার ক্লাসগুলো দেখতাম, যে ইউটিউবে ফাইবারের ক্লাস, তারপর অন্যান্য মার্কেট প্লেসের কাজগুলো দেখতাম, তো দেখতাম যে অনেক কিছু আছে যেগুলো আমি আসলে জানতাম না আগে। মানে আমার কাছে মনে হতো যে ফাইবার যেন অন্যরকম একটা জগৎ, মানে কেমন ভাবে কাজ নেবে এটা আসলে ধারণা ছিল না। তো আপনার ওই ক্লাসগুলো দেখতাম, এর আগে আমার ফাইবার সম্পর্কে কোনো ধারণা ছিল না। আপনার ওই ক্লাসগুলো দেখার সময় তখন আমি কোনো কোর্সে ভর্তি হইনি আপনার, মানে আমি এটা আসলে প্রথম থেকে কথা বলতেছি, কোনো কোর্সে ভর্তি নেই। তো ক্লাসগুলো দেখতাম, তখন মানে একটা আইডিয়া হলো যে আসলে কাজ করতে হবে। তখন আমি দেখলাম যে আপনার ফাইবারে ওয়ার্ডপ্রেসের ইয়াগুলো বেশি, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া যায় এরকম। তো আমি অন্য কিছু বাদ দিয়ে আমি ওয়ার্ডপ্রেসে সুইচ করলাম, মানে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস চিন্তা করলাম যে না, যেহেতু কোডিং কিছু শেখা হয়েছে, পিএইচপি মোটামুটি শিখছি, তা আমি ওয়ার্ডপ্রেসটা নিয়ে একটু শেখার চেষ্টা করি। তো ওয়ার্ডপ্রেস শিখতে গিয়ে আরেকটা সমস্যা হয়েছে যে আমার কাছে কোনো প্লাগইন ছিল না, কোনো ডোমেইন নাই, হোস্টিং নাই, কিচ্ছু নাই। তখন আমি কি করব? তখন আর শিখারও এমন একটা পর্যায়ে ছিল যে আমার কাছে অত টাকা ছিল না যে আমি একটা থিম কিনবো বা ডোমেইন হোস্টিং কিনবো, সেই সুযোগ ছিল না। তো লোকাল সার্ভারে আর কি ট্রাই করতাম কাজ করার জন্য। তারপরে ফাইবার ফ্রিল্যান্সার গ্রুপ ছিল একটা, বিভিন্ন মানে অনেকগুলো গ্রুপ ছিল, ওগুলোতে জয়েন হয়ে আমি পোস্ট দিতাম যে কেউ কোনো থিম দিয়ে হেল্প করে কিনা, যে শিখবো, যে একটা থিম প্রিমিয়াম থিম হইলে আমার জন্য বেটার হয় শেখাতে। একটু ইনসাল্ট করতো, মানে বলতো যে ভাই কাজ শিখতে হলে তো ইনভেস্ট করতে হবে, ফ্রিতে সবকিছু পাবেন না, এরকম অনেকে বলতো যে কম টাকায় দিব। তো আসলে অনেক কেউ দু একজন হেল্প করছে, এর মধ্যে সব যদি বলি আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে একজন ভাইয়া ছিল একটু মানে অসুস্থ, ওই যে চলাফেরা করতে পারতো না, হাত পা অবশ ছিল, কি যেন নাম আমি ভুলে গেলাম। ফাহিম ভাই ছিল, ফাহিম ভাই, হ্যাঁ ফাহিমুল করিম, উনি আমাকে প্রথম হেল্প করে এবং ওনার সাথে অনেকদিন কথা হয়, এবং ওনাকে দেখে আমার ইন্সপায়ারেশন মানে এত এত বুস্ট হয় যে আমি আসলে কল্পনা করতে পারবো না। আর উনি তখন যখন কথা বলতাম ওনার টাইপিং করে রিপ্লাই দিতে দেরি হইতো, আমি ভাবতাম হয়তো ব্যস্ত। পরে উনি আমাকে একদিন বলছিল যে ওনার টাইপ করতে কষ্ট হয় এবং এর জন্য লেট হয়, যে আসলে আস্তে আস্তে রিপ্লাই দিতেছে। তো উনি প্রায় আমাকে প্রায় 3 দিছিল 1.5 জিবির মতো ফাইল মানে আপলোড করে, উনি গুগল ড্রাইভে আপলোড করে দেন আমাকে দিছিল, এবং একদিন পরে দিছিল। তো আমাকে আবার উনি বলছিল যে উনি মাইন্ড করতে না, বলছিল আমার যে মনে কিছু করেন না, যে আমার একটু লেট হয়েছে সবগুলা গোছায় দিতে। তা আমি আসলে ওনাকে দেখে আসলে মোটিভেশনটা আরো অন্য লেভেলে যায়। তো এই উনি আসলে এত হেল্প করছিল, আল্লাহ ওনাকে জান্নাত দিক, উনি এখন নাই আমাদের কাছে।
উনি মাঝে মাঝে আমি ওনার মেসেজগুলো দেখি দুইকে ওনার প্রোফাইলে, ওনার সাথে কথা হয়েছে, ভালো লাগে। তারপরে আমার স্ক্রিনশটও আছে এগুলো। যাই হোক, আল্লাহ আমাকে ব্যস্ত দেখ। তো তারপরে এই করার পরে আমি ফাইবারে অ্যাকাউন্ট করি, মানে আপনার গাইডেন্স হোক আর এমনিতে হোক বিভিন্ন ভাবে আমি ফাইবার অ্যাকাউন্ট করি, কিন্তু আসলে কোনো মেসেজ পাইতাম না, মানে আচ্ছা আচ্ছা কোনো রেসপন্স ছিল না, মার্কেট প্লেস থেকে কোনো রেসপন্সই ছিল না। আমি আসলে বুঝতাম না, মেইন কথা হলো যে আমি আসলে বুঝতাম না যে আসলে এই গিগগুলা কিভাবে প্রবলেমটা অপটিমাইজ করতে, প্রফেশনাল ব্যাপারগুলো ছিল না, বুঝতাম না। তারপরে কুডমিন বিডির এক ফ্রেন্ড আমার, নাম নামটা আমি আমি আসলে আমার নাম মনে থাকে না, মানে কি বলে না ইটস ওকে, ঠিক আছে। শাহিনার হাজবেন্ড কি যেন নাম, শাহিনার হাজবেন্ড কি যেন, আপন 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 আপন, ও কিন্তু আমার ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা বিডিতে কোর্স করছে। ওর সাথে একদিন পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় কথায় কথায় বলতেছি যে ও কাজ করে, দেখি যে ও কাজ নিয়ে আলোচনা করতেছে, আমার কাছে বিষয়টা পরিচিত লাগলো যে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি কেমনি কি, পরে বলতেছে এরকম এরকম। আমি বললাম যে আমি তো চেষ্টা করতেছি, হচ্ছে না, আমার অনেকদিন ধরে চেষ্টা করতে, 1-1.5 বছর হয়ে গেছে, 2017 সাল থেকে চেষ্টা করতেছি, কোনোভাবেই হচ্ছে না, কি করা যায়। তো ও বললো যে ভাই এগুলা তো আসলে সিক্রেট আছে, এক কাজ কর, আগের অ্যাকাউন্টটা ডিলিট করে ফেল, নতুন করে অ্যাকাউন্ট কর, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বললো যে একদিন করে, একদিনের 2 দিনের ভিতরে গিগ দিতে হবে কিন্তু 7টা, মানে আপনার টেকনিক ও আমাকে বলতেছে যে 7টা গিগ দিতে হবে, আপনি তো বলেন সবসময়, তো 7টা গিগ দিতে হবে। তো আমি ওর টেকনিক ফলো করে গিগ করলাম। তো ভাগ্য ছিল যে একটা মেসেজ পাইছিলাম, কিন্তু পাকিস্তানি, কিন্তু ও আর পরে ব্যাক করে নাই বেশ কিছুদিন। আচ্ছা আচ্ছা তারপরে সেটা 2019 সালের দিকে, 19 সালের ডিসেম্বর তখন। এর মাঝখানে আমি আবার ওই একটা সফটওয়্যার কোম্পানিতে জবে ঢুকছিলাম, কারণ কিছু করতেছিলাম না বাসায়। তো অনেক ঠান্ডা পড়লো 2019-এর শেষের দিকে, আমার আবার অ্যালার্জির সমস্যা, 10 তলার উপরে অফিস, সারাদিন অফিস করার পরে বেতনের কথা তো কিছু বলেই নাই, টাকা দিবে কিনা জানি না। আমি একদম অসুস্থ হয়ে গেছি, কারণ সারাক্ষণ কাজ করতে হয়, ওনাদের অন্যরকম কাজ ছিল, মানে ওনারা কোডিং দিয়ে দিত, ওগুলো আমি টাইপ করে করে গোছায় গোছায় করতাম, একটা ঝামেলা ছিল। আমি সব জব করি নাই কখনো, আমার অভিজ্ঞতা ছিল না। তো পরে অসুস্থ হয়ে গেলাম, পরে বাসায় চলে আসি, মানে গ্রামে চলে আসি তখন 2019-এর শেষের দিকে। মামা বললো যে তুমি অসুস্থ হয়ে গেছো, আমার অনেক সমস্যা হয়েছিল, শ্বাসকষ্ট হয়ে গেছিল, অনেক সমস্যা হয়েছিল, যে আমি আসলে এতটাই অসুস্থ ছিলাম যে মানে আমি ভাবতাম যে বোধহয় আমি বাঁচবো না, এরকম কিছু একটা। আমি হৃদরোগ স্টেশনে গেছিলাম আপনার, ওখানে যাও ওনারা টেস্ট করে আমাকে বলছিল যে তুমি কি সিগারেট খাও কিনা, আমি বলছি না, আমি কখনো খাইনি। বলছে ধূমপানের কাছে যাওয়া যাবে না, অনেক কিছু, অনেক ওষুধ দিছে। আমি ভাবছি যে বাঁচবো না হয়তো, শ্বাসকষ্ট সবচেয়ে একটা অন্যরকম কষ্টকর একটা ব্যাপার, রাইট। তখন আমি ভাবলাম যে এরকম সমস্যা, আসলে প্রতিদিন এতগুলো ওষুধ, তারপরে গ্যাস নিতে হওয়া, অনেক ঝামেলা, এখন কি করা যায়। পরে মামা আমাকে আর কি গ্রামে পাঠায় দিল, মানে আমার বাসায় পাঠায় দিচ্ছে, যে ঢাকা শহরে থাকা যাবে না, ধুলাবালির সমস্যা। এখন তো আরো সমস্যায় পড়ে গেছি, কারণ ঢাকায় থাকলে তো মামার সাপোর্ট পাইতাম, বা ফ্রেন্ডরা ছিল, কোনোভাবে একটা মোটিভেশন কাজ করতো। কিন্তু এত বছর ঢাকায় থাকার পরে আবার গ্রামে ব্যাক করে আসলে কিছু না করেই, মানে একদমই কিছু করি নাই, একটা শুধুমাত্র ঢাকাগুলো যে ভর্তি হয়েছি, এরপরে আবার ঢাকা থেকে ব্যাক করা, মানে মনের মধ্যে একটা অনেক কষ্ট কাজ করতেছিল, যে আসলে আমি আসলে হতাশ হয়ে গেছিলাম, যে আসলে কিছুই করা যাবে না লাইফে, এরকম কিছু। তারপর চেষ্টা তো ছিলই আমার, মানে ওইটা নিয়ে চেষ্টা করতেছিলাম যে কি করা যায়। তারপরে আমি মানে শপিফাই সম্পর্কে আইডিয়া পাই, যে আসলে শপিফাইটা মার্কেটে তখন চলতেছিল, রান করতেছিল, এবং শপিফাইয়ের কিছু কোর্স দেখি, কিন্তু আমার কাছে আসলে ওই 15 দিনের ট্রায়াল পাইতাম, এগুলা নিয়ে করার পরে একটা সাইট বানানোর পরে আবার ট্রায়াল নেওয়া, আমার কাছে একটু ঝামেলা হইতো। পরে শপিফাইয়ের উপরেও গিগ দিই, কিন্তু থাকতে আসে না, একটা দুটা মেসেজ আসে, ক্লায়েন্টরা বলে তোমার তো কোনো রিভিউ নাই, তুমি এক কাজ করো, তুমি আমাকে কাজ করে দাও, যদি ভালো লাগে আমি তোমাকে টাকা দিব, এরকম বলতো। তখন আমি আরো মনে কষ্ট পাইতাম, যে রাত 4টা পর্যন্ত বসে থাকার পরে ক্লায়েন্ট এরকম বলে চলে যাচ্ছে, অনেক ব্যাপার। পরে একদিন আপনার করোনা ভাইরাস মনে হয় শুরু হয়ে গেল, আপনি মাঝখানে অসুস্থ ছিলেন, মানে একটু চলে গেছিলেন আর কি, ইয়াতে আপনার একটু সমস্যা হয়েছিল, অসুস্থ হওয়ার পরে কোর্স মনে হয় ওনারা কন্টিনিউ করতে, আপনি এক দুইটা ক্লাস নিতে না। একদিন দেখলাম যে একটা কোর্সের অফার আসছে, যে 1 তারিখের ভিতরে ভর্তি হলে 4000 টাকা অফার, ভর্তি হইতে হবে, তাইলে মানে কোর্স করা যাবে, এরকম একটা কিছু, 1 তারিখের আগে ভর্তি অফার ছিল একটা।
এখন হঠাৎ করে 4,000 টাকা দিয়ে কোর্স করব, আমি আসলে কনফিউজ ছিলাম, কারণ এর আগে কয়েকবার মামা করাইছে, আমি আসলে কিছুই আনতে পারি না। এখন মামাকে আবার বলবো যে মামা যে একটা কোর্স করব, মানে 4,000 টাকা দিয়ে ভর্তি হবো কিনা, এরকম কিছু একটা। তো সাহস করে মামার, কারণ মামা আমার গার্জিয়ান ছিল, কারণ মামার কাছেই ছিলাম, পড়াশোনা উনি করাইছে। তো ওনাকেই বারবার বলতেছে, কারণ আব্বু আম্মু সবকিছুতে ওনার উপরে ছেড়ে দিছে, উনি বুঝতে পারছি, মানে গার্ডিয়ান হচ্ছে তোমার মামা আর কি, রাইট? গার্ডিয়ান। তো আসলে উনি বললো যে অবশ্যই করবা না কেন, যদি তোমার সুখ ভালো হয় তাহলে অবশ্যই করবা। আমি দুপুরবেলা সাথে সাথে পে করে সাথে সাথে ভর্তি হয়ে যাই। এটা ভর্তি হওয়ার কারণ ছিল যে আমি জানতে পারছিলাম যে আপনারা ওই মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের যে প্রবলেমটা এটা হ্যান্ডেল করে দেন, মানে সাপোর্টটা, এটার জন্যই ভর্তি হওয়া মেইনলি। কারণ কাজ শিখবো কিনা সেটা পরে বুঝতে পারছি যে কাজ শেখা যাবে কিনা, কারণ আমি তো আসলে ওরকম মানে প্রথম কয়েকটা মানে আপনি মার্কেট প্লেস নিয়েই আপনার ক্লাসগুলো দেখছি, বাইরে ক্লাসগুলো দেখিনি, কারণ দেখা হয় নাই। তারপরে শপিফাই যেহেতু নতুন ছিল তখন, আপনার মনে হয় সেকেন্ড ব্যাচ ছিলাম আমি নাকি ফার্স্ট ব্যাচ, তো চিন্তা করলাম যে বাংলাদেশে এর আগে শপিফাই কোনো বাংলায় কোর্স নাই, আমি তো ইংলিশে অনেক দেখছি, বাংলায় কোর্স নাই। এবং মার্কেট প্লেসে তখন কিছু কিছু ক্যাটাগরিতে 2,000, 2,500, 3,000 এরকম সেলার ছিল। এখন আমি দেখতাম যে সবাই কাজ করতেছে, তো আমি চিন্তা করলাম যে এই সেক্টরটা নতুন এবং মিনহাজ ভাই শুরু করছে এবং আপনার ক্লাস দেখছি আগে, আমার ভালো লাগছে। তারপর ভর্তি হয়ে গেলাম আর কি। ভর্তি হওয়ার পরে মানে ভর্তি হওয়ার পরেই আসলে আমার লাকটা ফেভার করছে, এবং হয়েছে যে আমার মনে হয় কোর্স শেষ করতে করতে আমি প্রায় 50টা 100টা অর্ডার কমপ্লিট করে ফেলছিলাম। হ্যাঁ, আমার পূর্বে মনে নাই, কারণ আমি একদিকে ক্লাস করতাম একদিকে কাজ করতাম, এরকমও হয়েছে। লাক ফেভার করছে আর কনফিডেন্স পাইছি খুব। এটা হয়েছে যে কনফিডেন্স পাইছি কারণ আমার একটা ইয়া ছিল, সাহস ছিল যে কোনো এক জায়গায় যদি আটকে যাই তাহলে পূর্বিন্ডির মতো একটা বড় প্ল্যাটফর্ম আছে, কোথাও না কোথাও হেল্প পাবো, এরকম একটা সাহস ছিল। এর জন্য কাজ নিতাম, যে কোনো কাজই আসতো ক্লায়েন্ট যদি মনে হতো যে 80% পারি, কাজ নিয়ে নিতাম। আর কোর্স করছিলাম, আপনার ক্লাসগুলো দেখতাম খুব। পরে আপনি মাঝে মাঝে যে অসুস্থ থাকলেও মানে একটা দুইটা করে ক্লাস নিতেন আর কি, আর আলমগীর ভাই নিত ক্লাস, কাজ করতাম। আর আমার আরেকটা ছিল যে মানে আমি টিম ওয়ার্ক করতাম খুব, মানে সবাইকে নিয়ে একটি গ্রুপ করে আপনার ক্লাস করতাম সবাই মিলে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট করবেন বিডি আসলে, মানে আলাদা ওয়াইজ গ্রুপ ওয়াইজ যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো হয় এটা আসলে অনেক আগায় নিয়ে যায়। সাধারণত আসলে ক্লাসে 40 মিনিট 45 মিনিটে যা দেখানো এর বাইরে আসলে অনেক কিছু থাকে যেটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সম্ভব। তো আমরা কথা বলতেছিলাম সিফাতের সাথে, আমরা ওর জার্নিগুলো নিয়ে আরো শুনবো, অনেকে অনেক কোয়েশ্চেন করছে। তো আমরা একটু আরেকবার আপডেট দেই, আমাদের সাথে আছে এই সিফাত, আমাদের সিএমবিডি 60 ব্যাচের স্টুডেন্ট ছিল এবং শপিফাই নিয়ে কাজ করতেছে এবং মার্কেট প্লেসে প্রায় 1000-এর উপরে কাজ কমপ্লিট করে প্রায় $50,000 উপরে আর্নিং। এই যে একটা অ্যামাউন্ট, হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? প্রায় 50 লাখ টাকা। সো এটা একটা জব হোল্ডার, একজন জব হোল্ডার আসলে 4 বছরে, মানে আমি ধরে নিচ্ছি নতুন, কারণ তুমি ধরো গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে থেকে তুমি আসলে আর্নিং করতেছো। নতুন একজন জব হোল্ডারের জন্য এটা একটা ড্রিম, যেটা হয়তো ফ্রিল্যান্স সেক্টরে সফল হয়েছে, মানে ফ্রিল্যান্স সেক্টরে তুমি আসলে আর্নিংটা করতে পারছো। তো নাম্বার 1 হচ্ছে এই যে 1000 প্রজেক্ট 4 বছরে রোল আউট করছো, এই ক্ষেত্রে তুমি যেমন অনেকে তোমার এজেন্সি সম্পর্কে জানতে চাচ্ছে, যেটা হচ্ছে সিজান ভাইয়া, আবু হাশেম ভাইয়া। তো এগুলোর প্রেক্ষাপটে আমি জিজ্ঞাসা করতেছি যে তুমি যখন আসলে মার্কেট প্লেসে কাজ করতেছো তখন একা হ্যান্ডেল করতে গিয়ে নাম্বার অফ প্রজেক্ট অনেক আসতেছে, তখন আসলে মানে তোমার এজেন্সি মানে মানুষজনকে অনবোর্ড করা, স্টার্ট করা, তারপর আস্তে আস্তে তুমি অনেক মানুষজনকে ভার্চুয়ালি প্র্যাকটিস করাইছো বা রেডি করছো, ভার্চুয়ালের পর তুমি একটা অফিস নিছো, এখন ইন হাউস প্রায় 10 জন কাজ করতেছে। তো এই যে পুরো ব্যাপারটা এটা আসলে কিভাবে হয়েছে, বা তুমি আসলে কেন মনে করছো ইউনিট এজেন্সি বা তোমার আসলে কিছু মানুষজন দরকার যাদের আসলে হেল্প নেওয়া দরকার? আবার অনেকে আছে টপ রেট, অনেক ফ্রিল্যান্সার যারা নিজের হাতের কাজ ছাড়া অন্য কারো কাজ পছন্দ করে না, রেডি করতে গিয়ে দেখা যায় যে রেডি করার পর সে টিকলো না। সো এই যে অনেক ব্যাপার স্যাপার থাকে, সো হাউ ইউ ম্যানেজ এভরিথিং, বা স্টার্টিংটা কি ছিল এজেন্সির ক্ষেত্রে? আচ্ছা, এজেন্সির ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আসলে আমি চেষ্টা করতেছি যে আমি যাকেই আমার এজেন্সিতে নিতেছি আমি চাইতেছি যে কোডবেন বিডির কোর্সগুলো করে হোক বা আমার কাছে হোক, এর মধ্যেই থাকতে। কারণ আমার স্ট্র্যাটেজিটা অনেকটা কোডবেন বিডি আপনাদের বা আপনার স্ট্র্যাটেজি বলতে পারেন, যে অনেক স্ট্র্যাটেজি আপনার কাছ থেকে নিছি বা অন্য কারো কাছ থেকে নিছি, যেখানে যেভাবে থেকে পাচ্ছি, মানে আমার স্ট্র্যাটেজিগুলা বা কাজের কোয়ালিটিগুলা
কাজের ধরনগুলা বা স্ট্রাকচার যেভাবে আমি কাজ করি সবকিছু প্রায় চেষ্টা করি যে সেম রাখার জন্য। আর এজেন্সির যারা কাজ করতেছে আমি চেষ্টা করি যে হয়তো যদি শূন্য থেকে শুরু করে কেউ, তাহলে আমি বলি যে আমার সময় না থাকলে আমি কোডলুম বিডিতে ভর্তি করাই দিই। আমি বলি যে আগে কোডলুম বিডিতে 3 মাস কাজ করো, তারপরে ওখান থেকে কাজ শেখার পরে আমি আমার এজেন্সিতে ঢুকাচ্ছি। তাহলে হয় যে আমি যেভাবে কাজ করি বা আমার যে কাজের কোয়ালিটিটা, তো ওরা কিছুটা ধরতে পারে তখন কাজের মানে সেম টাইপের, যেমন হয় যে একটা থিম ইউজ করা বা একটা প্লাগইন ইউজ করা, যেটাই হোক, বা একটা অ্যাপস ইউজ করা, যে কোনো একটা ফর্মের জন্য কি অ্যাপস ইউজ করতেছে, মানে সবগুলো প্রায় সেম হয়। তাহলে আমাকে নতুন একজন অন্য কোনো কারো কাছ থেকে গাইড নিয়ে আসলে যে প্রবলেমটা হইতো যে ও অন্যভাবে চিন্তা করতো, আমি অন্যভাবে চিন্তা করতাম, সেই সমস্যাটা আমার ফেস করতে হয় না। আরেকটা ব্যাপার হলো যে আমি যাদেরকে গাইড দিতেছি, তাদেরকে গাইড দিয়ে কাজ করাচ্ছি, তারা এখন আমার মনটা বুঝতে পারে, বা আমি প্রজেক্ট দিলে ওরা জানে যে একটা সাইট বানাইতে হবে, যে ওই সাইটটা আমি জাস্ট 2 মিনিট বলে দিলেই হয়। বা আমি ওখানে আমি যখন একটা জবের ডেসক্রিপশন লিখে দিই ওদের, আমি ক্লায়েন্ট যেটা লিখে দেয় ওটা তো করেই, ওটার বাইরে আমি আমার মতো করে একটা জব ডেসক্রিপশন ওদের লিখে দিই। তো এটা হয় কি যে ওরা আমার ওই জব ডেসক্রিপশন দেখলেই বুঝতে পারে যে আমি আসলে কি চাচ্ছি এই ওয়েবসাইটের ভিতরে। তখন আমার যেমন ক্লায়েন্ট রিড করার ক্ষমতা ভালো ছিল, যার কারণে আমি মার্কেট প্লেসে অনেকদিন কাজ করতেছি, যে ক্লায়েন্টের মন বুঝতে পারি যে ক্লায়েন্ট কি ধরনের ডিজাইন চায়। তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় অত বেশি রিভিশনে যাইতে হয় না, কারণ ক্লায়েন্টকে বুঝতে পারলে কাজটা সহজ হয়ে যায়। এখন আমি যদি ক্লায়েন্টকে বুঝতে না পারি, নিজের মন মতো কাজ করে ফেলি, তখন দেখা যাবে ক্লায়েন্টটা এসে বলবে যে আমার পছন্দ হয় নাই বা আমাকে রিভিশনে পাঠাইতে হয়। তো ক্লায়েন্টকে বুঝতে হয় আগে, আমি একটু সময় নেই, ক্লায়েন্টের সাথে কথা বলি, দরকার হলে কোনো প্রজেক্টের সমস্যা থাকলে আমি মিটিং করি, তারপরে আমি ওইগুলা গোছায় আমি আমার টিমকে দেই। টিমের যারা আছে মোটামুটি সবাই চেষ্টা করে যে আমি যে ধরনের কাজ করি সেটাই করার জন্য, এবং শেষ মুহূর্তে দেখা যায় যে আমি আবার ওটা রিভিশনে দিই। মানে এমন না যে আমি পুরো প্রজেক্টটা ওর উপরে ছেড়ে দিছি, ও ইচ্ছা মতো করলো, আমি খালি ডেলিভারি দিলাম, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে আমি ওকে দেখাই দিই যে এই কাজটা এভাবে করবা, লাস্টে ও করার পরে আমাকে যখন বলে যে ভাই এটা কমপ্লিট হয়েছে, তখন আমি কোয়ালিটি চেকটা তুমি করতেছো? চেক করি, হ্যাঁ চেক করে বলি যে এই কাজগুলো এটা এরকম হয়নি, তুমি এটা সলভ করে ফেলো। তারপরে দেখা যায় যে আমি যে কাজটা করতাম ওটা ও করতেছে, এইটাই হইলো, মানে এরকমই হয়। গ্রেট। তারপর ইন হাউস তোমার আসলে অনেক বড় প্ল্যান, যেটা আমরা লাইভে আসলে কথাবার্তার আগে, মানে লাইভ শুরু হওয়ার আগে কথাবার্তা বলছিলাম। তুই প্ল্যানটা যদি শেয়ার করতা যে এই জায়গায় এখন 10 জন মানুষ আছে যারা কাজ করতেছে তোমার ইন হাউসে এসে, এটাকে আসলে তুমি এক্সপান্ড করার বা টিম নিয়ে তোমার আসলে ফিউচার প্ল্যানটা কি? টিম নিয়ে আমার ফিউচার প্ল্যান অনেক দিনের ছিল, যে আমি যখন কাজ করতাম 1000 অর্ডার কমপ্লিট করা প্রায় 4 বছরে মোটামুটি আমার প্রায় প্রতিদিন বা 1-2 দিনের ভিতরে আমাকে প্রতিদিনই অর্ডার কমপ্লিট করতে হইতো। মানে এমনও দিন যেত যে 2টা-3টা প্রজেক্ট আমাকে ডেলিভারি দিতে হইতো। বা আমি প্রথম থেকেই মানে আমার ফাইবার জার্নিটা হয়েছে যে আমার যদি কাজ নাও থাকে তাও 8-10টা প্রজেক্ট আমার রানিং থাকে। এমনও হয়েছে যে আমার প্রজেক্ট নাই, আমি মার্কেট প্লেসে 1 মাসে 2টা একটা প্রজেক্ট ঢুকাইছি, কিন্তু আমার দেখা যায় যে আগের প্রজেক্ট হোক বা নতুন ক্লায়েন্ট বা পুরান ক্লায়েন্ট মিলে আমার 10 থেকে 12টা প্রজেক্ট সবসময় রানিং থাকতো। তো আমাকে প্রচুর প্রচুর মানে পরিশ্রম করতে হইতো। তো এর জন্যই মূলত আমার চিন্তা ছিল, যেহেতু আমার একটা প্রবলেম আছে, আমি ঢাকায় শিফট করতে পারবো না, একে তো ফ্যামিলি সময় দিতে হয়, তার মধ্যে আমি একটু অসুস্থ, যে আমি ঢাকায় ধুলাবালির মধ্যে থাকতে পারবো না, গ্রামেই থাকতে হবে। তো আমার আসলে কোনো উপায়ও ছিল না যে আমি ঢাকায় শিফট করে অন্য কিছু চিন্তা করবো, এরকম না। তো আমাকে হয়েছে যে আমার গ্রামের ভিতরেই কাউকে না কাউকে তৈরি করতে হবে, এরকম প্ল্যান ছিল যে গ্রামের ভিতরে ওরা মানে আমার মনে হয় যে আমি শিওর কিনে যায় না, বাট আমার গ্রামে আমি প্রথম যে ফ্রিল্যান্সিং করতেছি, এর আগে কেউ করে নাই। তো মানে ব্যাপারটা হয়েছে যে কেউই জানতো না এই সব, মানে এই টপিকটা সম্পর্কে কেউ জানতো না যে এটা একটা স্কিল হইতে পারে বা একটা প্রফেশন হইতে পারে, কেউই জানতো না। তো আমাকে যারাই ফলো করছে বা যারাই আমার কাছে আসছে, যে আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করছে, যে ভাই আমি চেষ্টা করতে চাই, তো তাদেরকে আমি কিছু না কিছু ভাবে হেল্প করতাম বা গাইড করতাম। আমি কাজ হাতে ধরে শিখাইতেছি না, এরকম না, মানে আমি গাইড করতাম। যে তো আমি চিন্তা করতাম যে 10 জনকে আমি গাইড করলে 1-2 জন যারা আর কি এই 2 মাস 3 মাস টিকে থাকতে পারবে, ওই 2-3 মাস পরে আমি চিন্তা করতাম যে ওকে কোনোভাবে কোর্স করাই অথবা আমি নিজে শিখাই, এরকম হয়তো। সবাই তো আর পারে না, কারণ এটা তো আসলে অনেকে আবেগ করে আসে, আবেগের বসে আসে, তারপরে আর হয় না। তো এটা আসলে হয় না। তো আমাকে আসলে ওইটা করতেই হইতো, নাহলে আমার এত প্রজেক্ট দেখা যায় যে আমি একা হ্যান্ডেল করতে পারতেছি না, আমাকে যেভাবে হোক একটা টিম বানাইতে হইতো। আর এখন যেটা আমার প্ল্যান সেটা হলো যে আমি
আমার আমি একটা রুম নিয়ে, বাড়ির সাথে একটা রুম নিয়ে আমি 10 জন নিয়ে কাজ করতেছি। তো আমি চাইলে এই রুমটা বড় করতে পারি না, বা আমি টিম মেম্বারও বাড়াইতে পারতেছি না। তো হুম আমাকে হুম হুম। যেটা করতে হতো, যেটা আমাকে পার্মানেন্ট একটা অফিসের ব্যবস্থা করতে হয়। তো আমি সেটা এই বছর ইনশাল্লাহ অলরেডি আমি কাজ ধরছি, কিছু অলরেডি শুরু করছি। তো আমি চেষ্টা করতেছি যে এই বছরের ভিতরে এটা কমপ্লিট করা, এবং এই বছরের ভিতরেই পার্মানেন্ট অফিস করে ফেলা। তারপরে ইনশাল্লাহ আমার প্ল্যান হলো যে আরো এরকম যারা অনেকেই চায় কাজ করতে, এমন আমার এরকম না যে সব কাজ আমারই করে। তা আমি আসলে একটু ডিফারেন্ট ওয়েতে রাখছি, যাতে করে আম, মানে আমার পাশাপাশি আমি তো কাজ করতেছি, আমার পাশাপাশি যারা আমার এখানে আসতেছে সবাই যাতে Right. সাকসেস হইতে পারে। মানে আহ, মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে বেছে নিলে যাতে কেউ বলতে না পারে যে সিফাতের সাথে থেকে কয়দিন কাজ হুম করলি, হুম হুম। তারপরে আবার বের হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু হচ্ছে না, এরকম না। তা আমি ওদেরকে ওই স্কিল তৈরি করে দিতেছি, বা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি। ওরা যদি চায় যে না আমি একা করব, বা আমি নিজে অফিস দেবো, সেটাও নিজেরা করতে ডেভেলপ পারবে। করতে চায়। হ্যাঁ, নিজেরাও করতে পারবে, সেই সেই অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ। তো আমার প্ল্যান হলো যে আমি পার্মানেন্ট অফিস করব, দেন আমার এখানে যে 10 জন কাজ করে ওরা থাকবে, সাথে আমি আরো আরো যতটুকু মানুষজন ইনক্লুড হবে, অনবোর্ড হবে। গ্রো করব, দেন ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরো আপডেট আসে ইনশাল্লাহ শেয়ার করবো সবার সাথে। ইনশাআল্লাহ, চমৎকার চমৎকার। সো এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। একজন আমরা জাস্ট অডিয়েন্সের জন্য বলতেছি, একজন সলো ফ্রিল্যান্সার ছিল, একা কাজ করতো, একটা সময় মানুষজনকে শেখানো শুরু করলো, শেখানোর পর তারা যারা ভালো করতেছে তাদেরকে তার এজেন্সিতে বা তার আসলে কাজগুলোতে হেল্পিং হ্যান্ড হিসেবে নিল ভার্চুয়ালি। তারপর আস্তে আস্তে একটা ইন হাউস প্ল্যান হইলো। তারপরে সে তার বাসার পাশে একটা রুমে 10 জন মানুষকে নিয়ে কাজ করতেছে, এবং তার ফিউচার এক্সপানশন প্ল্যান হচ্ছে একটা এজেন্সির জন্য অফিস সে তৈরি করবে নিজের জায়গায়। সো এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট যে কোনো ফ্রিল্যান্সারের জন্য। সো আসলে সবারই চিন্তা করা উচিত। আমি সলো ফ্রিল্যান্সার হিসেবে যেমন শ্রাবণ, সিফাত, তোমার কি এরকম মনে হয়েছে যে তুমি কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছো, বা মানে এই যে 1000 কাজ হিউজ একটা অ্যামাউন্ট, হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে একই ধরনের কাজ বারবার আমি করতেছি, তো মানে নিজে করতে গেলে একটা বিরক্ত ভাব চলে আসে, বা এরকম কি কখনো মনে হয়েছে কিনা তোমার? আচ্ছা ভাইয়া, আমি একটা বাজে কথা বলি, সেটা হলো ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে একটা নেশার মতো। মানে যদি কেউ নেশা মানে হিসাবে নেয়, পেশার চেয়ে যদি নেশা হিসাবে নেয়, তাহলে হয়। যেমন আমার এটা নেশা হয়ে গেছে, যে আমি আসলে হয় কি, যখন কাজ না আসে তখনও হতাশায় ভুগি, আবার কাজ বেশি আসলেও হতাশায় ভুগি, এরকম হয়েছে। মানে বেশি আসলে মনে হয় যে এত প্রেশার নিব কেমনে। মাঝে মাঝে দেখা যায় যে ক্লায়েন্টকে বকাঝকাও করতে হয়, কারণ বেশি রিভিশন দিলে বা বেশি কাজের প্রেশার দিলে। আবার কাজ না আসলে মনে হয় যে এই বুঝি আর বোধহয় কাজ আসবে না, কি করা যায়, নতুন করে কিছু করি, বা নতুন ভাবে কাজ শুরু করি, বা নতুন নতুন একটা স্কিল গ্যাদার করি কিনা। মানে এরকম হয়, এটা আসলে হওয়াটা স্বাভাবিক। তবে মানে বেশি কাজ থাকলে একটু প্রেশার বেশি যায়। আমার মানে একটা জিনিস কি, যে কাজটা আমি খুব ভালোবাসি আর কি, যার কারণে হয় যে এই কাজটা করলে অতটা একঘেয়েমি আসে না। আর রাইট রাইট। এমন না যে একই কাজ করতেছি, একই কাজের ব্যাপারটা হয় কি, যে ফ্রিল্যান্সিং এ যেহেতু অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, তো রেয়ার পারপাস থাকে যে একই সাইট করতে হয়। মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে 50% সেম থাকে, আর 50% ডিফারেন্ট হয়। প্রত্যেকটা প্রজেক্ট কি আরেকটা প্রজেক্ট থেকে কিছু না কিছু ডিফারেন্ট থেকে। ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে অবভিয়াসলি। না, আমি যেটা বলছিলাম আসলে সবারই উচিত একটা সময় যখন আমি নিজে অনেক কাজ আসতেছে তখন আস্তে আস্তে কিছু কিছু প্রজেক্ট ওয়ার্কলোড গুলো আসলে মানুষকে ডেলিকেট করে দেওয়া, সো দ্যাট যেটা হবে যে নিজের একটা টিম হয়ে যাবে, এবং শুধুমাত্র আমি অ্যাকাউন্ট ক্লায়েন্ট, এবং ও যেটা করতেছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেছে, রিকোয়ারমেন্ট গুলো খুব সুন্দরভাবে সাজায় দিচ্ছে, তার ওয়ার্কাররা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার পর সে আবার একটা কোয়ালিটি চেক দিতেছে, তারপরে গিয়ে ফাইনাল ডেলিভারি হচ্ছে। সো আমার আর্নিংটাকে বুস্ট করতে হইলে এদিকে যেতেই হবে। সিঙ্গেল ফ্রিল্যান্সার হিসাবে আমি আসলে অনেকদিন কাজ করবো, ইটস রিয়েলি টাফ। আচ্ছা, দুই একজন আসলে সাপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিল আর কি, আমাদের সাপোর্ট নিয়ে কথা বলার জন্য। আর আকরাম ভাই জানতে চাইছে সাপোর্ট। আচ্ছা, আমাদের সাপোর্টের সিস্টেম হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন 12 ঘন্টা সাপোর্ট চলবে। 3 মাস পর যখন আমরা মার্কেট প্লেসে স্টার্ট করব তখন থেকে 24 ঘন্টায় সাপোর্ট শুরু হবে, এবং আমাদের সাপোর্টটা লাইফ টাইম চলতে থাকবে, অর্থাৎ কোর্স শেষ হওয়ার পরও ইউ উইল গেট সাপোর্ট। আচ্ছা, সুসিফাত, একটা পয়েন্টে সবাই আসলে এগ্রি করে, মার্কেট প্লেস এখন অনেকটা স্যাচুরেটেড, বা তুমি নিজেও নতুন নতুন অ্যাকাউন্ট গ্রো করতেছো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, একটা নতুন ফ্রিল্যান্সার যে আসলে এই সেক্টরে আসতে চাচ্ছে তার আসলে কি কি জিনিস মাথায় রেখে আসা উচিত, বা
তোমাদের সময় আসলে অ্যাকাউন্ট তুমি যেমন বললা কোর্স করতে করতে 50টার মতো অর্ডার করে কমপ্লিট করে ফেলছো, হ্যাঁ? তো এটা আমাদের অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে অ্যাকাউন্ট খুলছে পরের দিনই কাজ আসছে, কয়েক ঘন্টার মধ্যে কাজ আসছে। নাওয়াইডেজ সিনারিওটা একটু ডিফারেন্ট। সিনারিওটা হচ্ছে অনেক সময় দেখা যায় 2 মাস, 2.5 মাস, 3 মাস, 6 মাস লেগে যাচ্ছে ফার্স্ট কাজ আসতেই। তো সেক্টরে মানে সোজা হিসাবে ফ্রিল্যান্স সেক্টরে আসার জন্য নতুন একজন আসতে যাচ্ছে, তার কি কি জিনিস খেয়াল রেখে আসা উচিত সিফাত? আচ্ছা, ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে সবার প্রথম আসলে ধৈর্য নিয়ে আসতে হবে, কারণ এখানে আসলে লাকের ব্যাপার থাকে। আপনি চাইলেই হুট করে সবকিছু হবে না, আবার কোনো কোনো সময় দেখা যায় যে আপনি না চাইলেও অনেক কিছু হয়ে যায়। তবে নতুন কেউ যদি আসে, আমি আমি বলবো না যে আসবেন না, ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন কেউ আসলে আসতে পারে, কিন্তু আসার আগে অবশ্যই যেটা করতে হবে যে তাকে প্রফেশনাল মাইন্ডেড হইতে হবে। এখন এখন আসলেই আপনার যে কেউ আসলেই মার্কেট প্লেসে সাকসেস পাবে না, কখনোই পাবে না। এখন প্রফেশনাল ভাবে যদি কাজ না করে কখনোই সে সাকসেস পাবে না। দেখা যাবে 2টা 3টা কাজ পাওয়ার পরে সে আর মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে না। এটা করার জন্য যেটা করতে হবে যে আপনার মার্কেট প্লেসের যে প্রোফাইল গুলা, এগুলা খুব স্ট্রং সাজাইতে হবে, এবং স্ট্রং সাজাইতে হবে। এটার মেইন কারণই হলো ক্লায়েন্ট যেহেতু এখন মার্কেট প্লেসে প্রচুর সেলার দেখতেছে, ওর সামনে যেহেতু অনেক অপশন, তো আপনাকে হায়ার করবে, বা আপনার যেহেতু কোনো প্রথম দিকে কোনো রিভিউ থাকবে না, কি মানে কোনো প্রুফ থাকবে না যে আপনি কাজ করতেছেন, তো যার কারণে মার্কেট প্লেসে প্রথম দিকে টিকে থাকা আপনার জন্য অনেক কঠিন। তো আপনাকে যদি প্রফেশনাল না হন, প্রফেশনাল না হইলে, ভালো ইমেজ না হইলে, ভালো গিগ যদি না হয় এবং রিসার্চ যদি না থাকে, তাহলে কখনোই মার্কেট প্লেসে মানে সাকসেস আনা যাবে না। তো প্রথম দিকে যেটা করা যায় যে আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের যেই যেই পার্টগুলা, আই মিন যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেসের কিছু কিছু সেক্টর আছে, ওয়ার্ডপ্রেসের কিছু কিছু ফিক্সড ওয়েবসাইট বা কিছু কিছু সার্ভিস আছে, যে সার্ভিসগুলোতে এখনো মার্কেট প্লেসে অত পরিমাণে সেলার নাই। তো আপনারা যদি ওই 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 সার্ভিসগুলোকে প্রেফার করে যদি কাজ করেন, লাইক শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিলে 2 লাখের উপর 3 লাখের উপরে সেলার আসবে, তা আপনাকে ওইখানে টিকে থাকতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, প্রথম দিকে পারা যাবে না। কিন্তু আপনি যদি ক্লিনিং ওয়েবসাইট বা মেডিকেল ওয়েবসাইট লিখে সার্চ দেন, তাহলে আপনার 10,000 আই মিন 1,000 কি 2,000 সেলার আছে মাত্র। তো আপনাকে ওইভাবে খুঁজতে হবে যে আপনার আসলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আপনি ওয়ার্ডপ্রেস শিখতেছেন ঠিক আছে, বা শপিফাই শিখতেছেন ঠিক আছে, আপনি স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন, সাথে আপনি অন্য সার্ভিস দেন, তাহলে দেখা যাবে যে আপনি মার্কেট প্লেসে যখনই আসেন তখনই আপনার কম্পিটিশনটা কমই থাকবে, আপনার কম্পিটিশনটা বাড়বে না। আপনার আপনার ওই সার্ভিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কি দিচ্ছেন, ক্লায়েন্টকে কি দিচ্ছেন, এবং নিজের প্রফেশনালিজমটা কি। আর প্রচুর পরিমাণে পোর্টফোলিও জোগাড় করতে হবে। পোর্টফোলিও ছাড়া ক্লায়েন্ট আসলে কাজে দিবে না। আমার ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে বেশি, যে আমাকে কেউ যদি আইসা বলে যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, তা আমি 40-50টা আমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিই। আমি জানি যে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে আমার ওয়ার্ক স্যাম্পল গুলো আছে। আমি জানি যে ক্লায়েন্ট যদি 50টা ডিফারেন্ট টাইপের ডিজাইন দেখে, ওর একটা চুজ হবে। ও আমাকে এই 50টা ডিজাইন দেখার পরে অন্য কারোর কাছে যাবে না, আমি জানি। তো দেখা যায় যে 80% ক্ষেত্রে আমার হয় যে ক্লায়েন্টরা যদি মার্কেট প্লেস থেকেই অর্ডার করে, তাহলে আমাকে অর্ডার করে, আমার কাছে আসলে আমার কাছে অর্ডার করে, কারণ আমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দেখার পরে ও মানে কৌতূহল হয় যে এই সাইটটা কার, বা এই সাইটটা সম্পর্কে তুমি জানো কিনা, এই সাইটটা তুমি করার পরে ও কিরকম সেল আনতে পারছে, বা এই সাইটটা করার জন্য কি কি খরচ হইতে পারে, কি করতে পারে, এরকম হয়। তো অনেক সময় কথা বলতে বলতে, লম্বা সময় কথা বললে দেখা যায় যে ও কাজ দিতে বাধ্য হয়। আমি আমার নতুন প্রোফাইল আমি কয়েক মাস হয়েছে আমি গ্রো করছি, মানে এতদিন আমি এমনিতে ফাইবারে অনেকদিন ধরেই প্রোফাইল গ্রো করতে চেষ্টা করি, মাঝে মাঝেই করি। আমার একটা প্রোফাইল ডাউন হইলে আরেকটা প্রোফাইল গ্রো করার চেষ্টা করি। আমি কিছুদিন হয়েছে যে এই বছরই হবে, এই বছরই হয়তো একটা প্রোফাইল গ্রো করছি, এবং 3,000-এর মতো আর্নিং হয়ে গেছে ওটা। এবং এখনো একটা $250 প্রজেক্ট আছে, অথচ আমার বেসিক কিন্তু $40 এবং প্রিমিয়াম হলো 165 সামথিং। তো আমি ওই প্রোফাইলটাও গ্রো করছি এবং 20-25টার উপরে কাজ কমপ্লিট করছি। তাই আমাকে করতে হয়েছে যে আমাকে এটাকে প্রফেশনাল ভাবে সাজাইতে হয়েছে। এবং আবার অনেক সময় দেখা যায় যখন ক্লায়েন্ট এসে বলে যে তুমি আমাকে এতগুলা এক্সাম্পল সাইট দিছো, তুমি কাজ করছো, তার প্রমাণ কি? তো আমি আবার আমার আমার মেইন প্রোফাইলকে দিয়ে বলি যে এটা আমার এজেন্সি প্রোফাইল, তুমি দেখতে পারো, আমি কিন্তু এখানে আরো বেশি চার্জ করি, তোমাকে কিন্তু আমি এখানে কম চার্জ করছি, তুমি আমাকে এখানে অর্ডার করো, তোমার সুবিধা হবে। এবং তারা কিন্তু সেটাতেও মানে আমাকে ইয়া করতেছে। তো প্রফেশনাল হইতে হইব, তারপরে কাজ মার্কেট কাছে নেওয়া যাবে। ওকে, সো কথা হচ্ছিল এ সিফাতের সাথে। কারো অডিয়েন্সদের মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নিব অবশ্যই। আচ্ছা, ওয়েব সলিউশন ওয়েব ভিশন বিডি একটা কোয়েশ্চেন করছে যে ভাই অনেকেই ইংলিশে কথা বলতে পারে না, বাট 10,000-এর মতো আর্নিং করে ফেলছে, সো উইদাউট জুম মিটিং। তো আসলে উইদাউট জুম মিটিং কিভাবে পসিবল? সো এটা ফাইবারের ক্ষেত্রে
আমি আমি আমরা সিফাতের কাছ থেকে শুনবো। আমি জাস্ট আমার একটা স্ট্যাট বলছি, আপওয়ার্কে অনেক সময় ভিডিও মিটিং প্রয়োজন হইতে পারে, বা আমরা ধরতে পারি যে 70% ক্লায়েন্ট হয়তো ভিডিও মিটিং এ আসতে পারে। ফাইবারের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আসলে চ্যাটের মাধ্যমে কনভার্ট হয়। স্টিল যদি ইংলিশ জানা থাকে তাহলে তো অবশ্যই ভালো, অ্যাটলিস্ট ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। সিফাত, তোমার কাছে কি মনে হয় জিনিসটা, বা তোমার স্ট্যাটে কি বলে ব্যাপারটাকে? আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার যেটা হয়েছে আমার ক্ষেত্রে, যে যদি ডিরেক্ট কমিউনিকেশন করা যায়, কথা বলা যায়, তাহলে যেটা হয় যে বাজেটটা বেশি নেওয়া যায়। সবচেয়ে বড় হয় যে বাজেটটা নিয়ে আরো কাজের ক্ষেত্রে ক্লিয়ার ইনস্ট্রাকশনটা বেশি পাওয়া যায়। আর এমন না যে আমার টিমেও এরকম আছে যে অলরেডি লেভেল 2 সেলার, অথচ উনি ও কখনোই ইংলিশে মানে ফাইবারের বাইরে কথা বলে না ডিরেক্টলি, ও টাইপিং করেই করতেছে এবং ওর এখনো কনফিডেন্স বুস্ট হয় নাই যে কথা বল, প্রবলেম বললে আমাকে ডাকে, এরকম হয়। তো এটা যে হবে না এরকম না, কিন্তু এতে করে একটু প্রবলেম বেশি। যেমন অনেক সময় সব সময় দেখা যায় যে অনেক নেটিভ স্পিকার থাকে না ইংলিশ, অনেকে আসে যে বাইরে থেকে ইউএসএ তে আসতেছে, এবং অনেক আফ্রিকান থাকে যারা ইংলিশটাও ভালো বলতে মানে লিখতে পারে না, এখন লিখতে পারে না বাট বলতে পারে। তো এখন ওর ক্ষেত্রে দেখা যায় যে ডেসক্রিপশনটা কষ্ট হয়। তো যদি জুমে কথা বলা যায় তাহলে বেটার, বাট ফাইবারের ক্ষেত্রে যদি ক্লায়েন্ট বলে যে তুমি জুম মিটিং করবা, বাট আমি পারতেছি না, তো ক্লায়েন্টকে বলা উচিত ডিরেক্টলি যে আমি কনফিডেন্স নাই যে আমি জুমে কথা বলবো, তোমার কোনো প্রবলেম থাকলে আমি রুম বা অন্যান্য স্ক্রিন রেকর্ড করে আমি বলে দিচ্ছি, বা তুমি এটা করতে পারো যে আমাকে রেকর্ড করে দাও, আমি দেখে তারপরে আমি তোমার প্রজেক্টটা আমি করে দিচ্ছি। এইভাবে করা যায়। এমন মানে যদি খুব প্রয়োজন পড়ে যে আমাকে কথা না বললে হচ্ছে না বা স্ক্রিন না দেখালে হচ্ছে না, তখন স্ক্রিন রেকর্ড করে করা যায়। এটার ক্ষেত্রে দেখা যায় যে যদি কথা না বলতে পারেন তাহলে খাতায় লিখে যে বিষয়গুলা আমি বলবো ওখানে, ওই টপিকটা আমি লিখে 2-3 বার ভিডিও রেকর্ড করে, যে একবার না হলে 2-3 বার করে দেন আমি ক্লায়েন্টকে দিলাম, তাহলে ক্লায়েন্ট সেটা আশা করি অ্যাকসেপ্ট করবে। এক্স্যাক্টলি, খুব চমৎকার। সো দুইটা কোশ্চেন আমি রিপ্লাই করতেছি। নিউ সেলার হিসেবে আপওয়ার্কে কাজ করতে পারবো কিনা? আপওয়ার্কে প্রথম মাসের পর ইনভেস্টমেন্টে যেতে হবে, অর্থাৎ কানেক্ট কিনতে হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথম মাস ফ্রি কাজ করার পর এরপরে কিন্তু ডলার ইনভেস্ট করতে হবে, এরপরে মার্কেট প্লেসে কাজ করতে পারবা, বাট স্টিল কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই নতুন সেলার হিসাবে। যদি ইংলিশ কমিউনিকেশন জানা থাকে, ইংলিশ কমিউনিকেশন মাস্ট ফ্রিল্যান্সিং এর জন্য, হ্যাঁ, সেটা ভার্বাল হোক বা রিটেন হোক। উইক স্কোয়ার স্পেস কেমন হবে? যথেষ্ট চাহিদা আছে, এবং এখনো মোটামুটি যদি আমরা যেটা সিফাত বললো যে স্মল নিশে যদি আমরা মুভ করতে পারি, সেটা শপিফাই হোক বা উইক্স হোক, ওয়ার্ডপ্রেস হোক, দ্যাট উড বি গ্রেট। সিমিলার একটা কোয়েশ্চেন শপিফাই নিয়ে যারা কাজ করে তাদের নিয়ে কিছু বলতেছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট চলে আসছে যেটা আমি দেখলাম, যে শাহা ভাইয়া কোশ্চেন করছে যে ইউনিভার্সিটি স্টাডির সাথে কিভাবে ফ্রিল্যান্সিং এর টাইম ম্যানেজ করতে পারো। আই থিঙ্ক এ সিফাত এটা রিলেট করতে পারবে, কারণ ভার্সিটির পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। সো হাউ ইউ ম্যানেজ দিস? আচ্ছা, এটার ক্ষেত্রে যে ইউনিভার্সিটি স্টাডি, আমার মনে হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে অত প্রেশার নিয়ে পড়াশোনা করতে হয়। আমার যেটা হয় যে ইউনিভার্সিটির যেটা প্রেশারটা পড়ে, আমি যতটুকু জানি যে পরীক্ষার 1-2 মাস আগে যখন রুটিন দিয়ে দেয়, সিলেবাসটা নিয়ে পড়তে হয়, প্রচুর পরিমাণে প্যারা যায় হলো পরীক্ষার আগ দিয়ে, এর আগে খুব একটা যায় না। তবে যেটা মানে আমি যদি প্রেফার করি, যদি টিমে 1-2 জন মেম্বার সাথে রাখা যায় যে কিনা তোমার মানে আমার মতো কাজ করতে পারবে বা আমাকে হেল্প করতে পারবে, বা দিলাম বা আমার পরীক্ষা আছে, আমি আমার প্রজেক্টগুলো হ্যান্ডেল করার জন্য আমি আরেকজনকে দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে হয়। আর পড়াশোনার ক্ষেত্রে কেউই 24 ঘন্টা পড়ে না আমি জানি, তো পড়াশোনা গোছায়া পড়লে ইনশাল্লাহ করা যাবে। আর কাজের ক্ষেত্রে যদি খুব প্রেশার হয়ে যায় পড়াশোনার সাথে সাথে, তো কিছুদিনের জন্য যে আমি কি কাজগুলো করবো না, আমার প্রজেক্টগুলো আমি আমার কোনো ফ্রেন্ড বা আমার টিমের কমিউনিটির কাউকে দিয়ে করাইলাম, সেটা করে মার্কেট প্লেসেও কাজ করা যায়। চমৎকার। আচ্ছা, আর দুইটা কোশ্চেন নিয়ে নিই, যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা কবে শুরু হচ্ছে? 15 তারিখ থেকে শুরু হচ্ছে, নেক্সট মান্থের। আচ্ছা, ফাইবারে ইমপ্রেশন পাচ্ছে না, একটা কমন সমস্যা। আর 2 নাম্বার ফ্যাক্ট, কিছু কাজ করার পর আমার অ্যাকাউন্টে অনেক দিন ধরে 2 মাস 3 মাস ধরে কাজ আসতেছে না। এই জায়গাটাতে মানে সোজা হিসাব মার্কেট প্লেসের একটা মানে মোটামুটি একটা স্টেবল জায়গায় যাওয়ার পর অনেক সময় এই প্রবলেম অনেকেই ফেস করে, আবার নতুন অনেকেও ফেস করে। একদমই ইমপ্রেশন নাই, বা অ্যাকাউন্টটাতে যে গিগগুলো ছিল সেই গিগগুলোর সার্ভিসগুলো হয়তো পিক করা ভালো হয়নি, বা এমন কিছু সার্ভিস পিক করছে যেগুলো আসলে ইমপ্রেশন কম, ক্লায়েন্ট কম, অর্থাৎ লো কম্পিটিটিভ হাই কম্পিটিটিভ সার্ভিস। এটা আসলে ভাইয়া আমার ধারণা থেকে আমি যদি বলি,
এটা হয় যে কেউ 1 মাস কাজ করার পরে 2 মাস কাজ করার পরে আর কাজে আসতেছে না, এটা আসলে দায়ীটা আসলে ফাইবার না। আমার মনে হয় যে যে কাজ করতেছে তারই দায়ী। আর ফাইবারের যে হিডেন যে ফিডব্যাক গুলো হয়, এটার ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি আসলে ওই কেয়ার করতাম না, প্রচুর কাজ করতাম, দেখা যেত যে ক্লায়েন্টের সাথে সবার সাথে একসাথে কমিউনিকেশন করতে পারতাম না সমান তালে। তো ওই যে ফ্যাক্টর গুলা, যেমন গিগ র্যাঙ্ক বা ইমপ্রেশন বাড়া কমার ক্ষেত্রে যে ফ্যাক্টর গুলা কাজ করে, তো এটার ক্ষেত্রে যেটা হয়, আমি মিনাজ ভাইকে আগে বলতেছিলাম যে আমি রিসেন্টলি একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে ক্লায়েন্টের সাথে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, চ্যাট বক্সে হোক আর প্রচুর পরিমাণে কথা বলতে হবে। এটার ক্ষেত্রে হয় আপনার, আমি এটা খেয়াল করছি যে অর্ডার কমপ্লিট করার পরে ক্লায়েন্ট যখন ফিডব্যাক দেয়, ফিডব্যাকের নিচে অনেকগুলো অপশন আসে যেখানে লেখা যায় পোলাইটনেস, তারপরে হলো গুড কমিউনিকেশন, এরকম অনেকগুলো অপশন আছে, ওরা এরকম দেখায় দেয় যে এই বিষয়গুলা আমার এই অর্ডারের ক্ষেত্রে বেটার ছিল। এখন এতগুলা বিষয় যখন বেটার আসবে, তখন অবশ্যই ফাইবার চিন্তা করবে যে এই সেলার বেটার, এবং সে কোন গিগে কাজ করছে, কোন ক্লায়েন্টের সাথে কাজ করছে, এর জন্য কিন্তু ফাইবার অবশ্যই তার বিজনেসে লস করবে না, আপনার প্রোফাইল গ্রো করতে অবশ্যই চেষ্টা করবে। দেখুন, আপনাকে যেটা করতে হবে যে কাজ করার সময় মাথায় রাখতে হবে যে আমি ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতেছি। ক্লায়েন্টের মানে দেখা গেল আমি সকালে ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, আমি জানি ক্লায়েন্টকে রিপ্লাই দেওয়া উচিত, বাট আমার ভালো লাগতেছে না, আমি রিপ্লাই দিব না, আমি বিকালে দিলাম। এখন এই যে 10 ঘন্টার ডিফারেন্স হলো, এইটা ফাইবার পছন্দ করে না। ফাইবার পছন্দ করে কি, আপনি কাজ করতেছেন, ফাইবারে একজন মেসেজ দিচ্ছে, কথা বলতেছেন, এই যত দ্রুত কথা বলা যায় এবং যত পারা যায় যে হেল্প করার জন্য। ফাইবারে টাকার জন্য আগেই বলেন এই যে আপনি কাজ করার আগে বলতেছেন টাকা দাও, এটা করো, ওটার জন্য টাকা চাই, এটার জন্য টাকা চাই। আপনি কাজ করেন, কাজ করার পরে বলেন যে আমার এই জিনিসটার জন্য এত পরিশ্রম হয়েছে, তুমি চাইলে একটু টিপস দিতে পারো বা একটু অর্ডার দিতে পারো, এরকম হয়। ক্লায়েন্টের সাথে প্রচুর হেল্প করতে হবে, ক্লায়েন্টকে যত বেশি হেল্প করবেন, আর কাজের কোয়ালিটি ধরে রাখতে হবে। আর ফিডব্যাকের ক্ষেত্রে যদি বলি যে আমি খুব কম বাজে ফিডব্যাক পাই, মানে কম বলতে এতটা কম যে আমার পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মনে হয় একটা 1 স্টার আছে, এটা আসলে আমি ক্লায়েন্টের ভুলে হয়েছে যে আমি ফাইল সাবমিট করছিলাম, ক্লায়েন্ট ওই ফাইলটা দেখে নাই, আমার 1 স্টার দিয়ে বলতেছে ফাইল দেয় নেই, পরে যখন দেখছে তারপরে আমার বলতেছে রিভিউ চেঞ্জ করে দেবে, যেটা আসলে পসিবল না। আর প্রথম দিকে 2টা মনে হয় 2 স্টার পাইছিলাম, তার মানে আমার প্রায় আপনার 1000-এর উপরে কাজ করছি ঠিকই, এর মধ্যে মাত্র কয়েকটা মনে হয় 4-5টা 2 স্টার বা 1 স্টার আছে, আর সব 5 স্টার, মোটামুটি প্রায় 95% 5 স্টার। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কখনোই ক্লায়েন্টের অনুমতি ছাড়া অর্ডার ডেলিভারি দিই না, আমি কখনোই ফাইবারের অনুমতি দিই না। আমি 90% কমপ্লিট করে ফেলছি অর্ডার, ফাইবারে যতক্ষণ পর্যন্ত ও বলবে যে হ্যাঁ এইবার অর্ডার ডেলিভারি দাও, আমি ততক্ষণ ডেলিভারি দিই। আমি টাইম বাড়াই যেভাবে হোক, আমি অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমার এখনো একটা অর্ডার মানে আটকে আছে, 2 মাস হয়েছে, আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ক্লায়েন্টের মানে যেহেতু শপিফাই কাজ করি, আমি সাইটটা আমার পার্টনার অ্যাকাউন্টে করছি, তো এখন ট্রান্সফার করতে হবে, ওর কার্ডের ইস্যু আছে, ওর টাকা আসতেছে না, ও অ্যাকসেপ্ট করতে পারতেছে না, ও বলতেছে যে আমাকে একটু সময় দাও। আমি 2 মাস ধরে অপেক্ষা করছি, আমার $200 $150 সামথিং অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ইফেক্ট করতেছে জানি, কিন্তু আমি ক্লায়েন্টের কথার বাইরে ডেলিভারি দিচ্ছি না। ক্লায়েন্ট বলবে আমি জানি এটাতে 5 স্টার পাবো যদি আমাকে ক্লায়েন্টের কথা মতো আমি ডেলিভারি দিই, কিন্তু ক্লায়েন্টের কথা যদি না অনুযায়ী আমি ডেলিভারি দিই, অবশ্যই আমাকে 2 স্টার 3 স্টার দিয়ে বলবে যে আমার কথা রাখেনি। অবশ্যই ক্লায়েন্ট যতক্ষণ না বলবে অতক্ষণ ডেলিভারি দেওয়া যাবে না, তাহলে আমার আর লাস্টে কাজ সে কমপ্লিট করার পরেও বলতে হবে যে আমি লাইফ টাইম তোমাকে সাপোর্ট দিব, যদি আমি কাজ করছি এখানে কোনো প্রবলেম হয় আমি লাইফ টাইম তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তুমি যদি এক্সট্রা কাজ করো আমাকে পে করতে হবে নেক্সট টাইম, আদারওয়াইজ আমাকে কোনো পে করতে হবে না। আরেকটা ব্যাপার হলো যে আমি লাস্টে বলি যে তোমার যদি আমার সাথে কাজ করে ভালো লাগে তাহলে আমাকে একটা ভালো ফিডব্যাক দাও, মানে গুড ফিডব্যাক, আমি বলি না 5 স্টার দাও, আমাকে ভালো একটা কমেন্টস করো বা একটা ভালো ফিডব্যাক দাও। এইটা পাইলে আমার হবে যে আমি ফাইবারে আরো বেশি কাজ পাবো, এটা আমাকে ইন্সপায়ার করবে এবং ফাইবারে আমি কাজ পাবো, এটা বলে দিবেন। তো এতে হলো যে আপনার 5 স্টারও আসলো, ক্লায়েন্টও আপনার একটা ভালো কিছু লিখলো আপনার কমেন্টসে, ফাইবারে ভালোভাবে নেবে এবং আপনার ফাইবারে গিগটা র‍্যাঙ্কে থাকবে। আমি খুব মানে আমার প্রবলেম হয়েছে, এমন না যে গিগ র‍্যাঙ্ক হারাই নাই, আমিও হারাইছি একসাথে। আমি বলতেছি দেখে যে আমি সব মেনটেন করে চলতে পারছি এরকম না, আমিও ভুল করছি, আমারও গিগ র‍্যাঙ্ক হারাইছে, এখনো কয়েকটা গিগ আছে কিছু কিছু কারণে র‍্যাঙ্কে নাই, আমি জানি এটা, কিন্তু আমি জানি যে আসলে কেন র‍্যাঙ্কে নাই এবং আমি এগুলো ভুল করছি যার কারণে নাই, এটা আমার ভুল। এটা ফাইবারে কখনোই করবে না যে আপনি কাজ করতেছেন, অনেক বেশি কাজ দিতেছেন, কিন্তু আপনার এই গিগ র‍্যাঙ্কে রাখবে না, এটা ফাইবার কখনোই করবে না। আচ্ছা, একটা মজার কোশ্চেন আছে,
এটা আমি না বলে সিফাত বললে ভালো হবে, ফ্রিল্যান্সিং কি গুড নাকি ব্যাড ক্যারিয়ার, কি মনে হয় তোমার কাছে? সো আমরা একটু কম্পারিজনে যাই। আমরা যারা আসলে পড়াশোনা শেষ করি তারা তিনটা সেক্টরে যেতে পারি। তিনটা সেক্টরে এক নাম্বার হচ্ছে আমরা জবে যেতে পারি, অথবা আমরা বিজনেস বা কোনো একটা উদ্যোক্তা হইতে পারি, নাম্বার 3 হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। ঠিক আছে? তো এই তিনটা জায়গা থেকে সিফাত তোমার কাছে কি মনে হয়েছে, তুমি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছো, তোমার আশা হয় না তোমার ফ্রেন্ড বা তোমার মানে সমবয়সী কেউ একজন একটা জায়গায় গেছে, তুমি কি সেই জায়গাটা থেকে আরো একটু বেটার আছো, নাকি মনে হয়েছে যে আসলে না আমার আসলে বিজনেস করলে ভালো হতো বা জব করলে ভালো হতো? এটা আসলে ভাইয়া পার্সন ভ্যারি করে, মানে ভেরি করে। এমন না যে আমার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং গুড দেখে আরেকজনের জন্য গুড হবে এরকম না। এটা ঠিক। সবাই সবটা পারবে না, এটাই স্বাভাবিক। আমি আমার অনেক ফ্রেন্ডকে গাইড দিছি, তারা পারে নাই, আবার কিছু ফ্রেন্ডে গাইড অল্প গাইড দিছি, তারা পারছে, এরকমও হয়েছে। আমার জন্য ফ্রিল্যান্সিং গুড। এখন আমি আমি যেটা হয়েছে যে আমার ক্ষেত্রে আমি আমার ফ্রিল্যান্সিং যদি না করতাম, আমার ফ্রেন্ডরা আজকে বিসিএস পরীক্ষা ছিল, আজকে না কালকে আমি শিওর জানি না, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড যারা ছিল সবাই বিসিএস পরীক্ষা দিতে গেছে। আমি ডেটও জানতাম না, বিসিএস পরীক্ষার ডেটও জানতাম না যে বিসিএস হচ্ছে বা কিছু, আমি নিউজ দেখছি। এখন আমি বিসিএস করতে, আমি আমার কোনোদিন চিন্তাও হয় না বিসিএস করব বা আমি জবের জন্য যাব, আমি অ্যাপ্লাই করব। আমার মামা যার কথা বলতেছিলাম, উনি আমাকে বারবার বলতেছিল মাঝখানে মাঝখানে যে ফ্রিল্যান্সিং কি টিকে থাকবে, করতে পারবা, তোমার কি সাহস আছে নাকি জবের জন্য চেষ্টা করবা, যেহেতু গ্রাজুয়েশন শেষ। আমি বলছি যে মামা আমার দ্বারা জব করা সম্ভব না, আমি পারবো না। এখন হয়েছে যে আমি আমার ক্যারিয়ারে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি আমার অনেক ফ্রেন্ডের চাইতে ভালো আছি, অনেক ফ্রেন্ডের চাইতে ভালো আছি। আবার অনেক ফ্রেন্ডের চাইতে অনেক ফ্রেন্ড আছে যারা ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে বা বাহিরে চলে গেছে, ভালো একটা জায়গায় আছে। কিন্তু ইনকামের দিক দিয়ে যদি বলি, ইনকামের দিক দিয়ে মোটামুটি সেম আছে, কিন্তু হয়তোবা ওই প্রফেশনটা নাই, ওরা যে লাইফটা লিড করতেছে। এখন আপনার ফ্যামিলিতে যদি সাপোর্ট থাকে, আপনি যদি মনে করেন যে আপনার একটা উড়ো উড়ো লাইফ দরকার, আপনি ঘুরবেন ফিরবেন দুনিয়াতে অনেক কিছু করবেন, আপনার লাইফটা অন্যরকম হওয়া উচিত, তখন আপনি অন্য একটা বিজনেস করেন, তাহলে আপনি ওইভাবে। কিন্তু ফ্রিল্যান্সিং করলে যেটা হবে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার যে কোনো কিছু করার মানে মানসিকতা থাকতে হবে। এমনও হবে যে আপনি একটা প্ল্যান করছেন কোথাও যাবেন, আপনার বড় একটা প্রজেক্ট ঢুকে গেছে, আপনার ওই প্ল্যান ক্যান্সেল করতে হবে, যেতে পারো, আপনি রাইট। চাইতে পারবেন না, আপনি ওই মানসিকতা রাখতে হবে। এখন আমি আপনার আপনার অনুযায়ী যদি চিন্তা করেন যে আপনি যদি মনে করেন আমার পরিস্থিতিতে থাকেন, যে আমার মতো ধৈর্যশীল যদি হন, মানে আমি অনেক বেশি ধৈর্যশীল, বাট আমি যদি যেরকম চিন্তা করি এরকম যদি হন, যে আমি চেষ্টা করতেছি যতক্ষণ পর্যন্ত ফ্রিল্যান্সিং এর একটা পর্যায়ে না যেতে পারতেছি ততদিন চেষ্টা করব যেভাবেই হোক, তাহলে আপনার ফ্রিল্যান্সিং ভালো। আর যদি মনে করেন যে না, আপনার ফ্যামিলি সাপোর্ট নাই বা আপনার মনে থেকে আর চাচ্ছেন না যে আমি ফ্রিল্যান্সিং করবো, আপনার একটা জব হইলে ভালো হয়, বা আমি বাইরে চলে যাবো, ইউএসএ তে যাবো, কানাডা যাবো, ঘুরবো ফিরবো দেখবো দুনিয়া, তো এইটা হইলে অন্য ব্যাপার। কিন্তু আমার মতো যদি মনে করেন যে না, আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, আপনার টাকা দরকার, ইনকাম করতে চান বা কিছু একটা করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন। তবে এখানে আসলে লাখ লাগবে, আর আপনার পরিশ্রম সবচেয়ে বেশি এটা প্রয়োজন, এটা ছাড়া আসলে হবে না। এটা আসলে আমি বলে দিলাম, আপনি আমার আমার দেখা দেখি এখন চেষ্টা করবেন, কিছুদিন পরে হতাশ হয়ে যাবেন, তারপরে ছেড়ে দিবেন, বলবেন যে একজনের ইন্সপাইরেশন আসলাম পরে হইলো না। এটা আসলে এটা ট্রু, ভেরি ট্রু। আসলে আমরাও আসলে দেখি আমাদের 50% স্টুডেন্ট লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারে না, একদম ট্রু একটা স্ট্যাট। অর্থাৎ মাত্র 3 মাসই সার্ভাইভ করতে পারে না, সেখানে লং রানে তো আসলে আরো অনেক স্ট্রাগল করতে হবে। তো এটা আসলে সবার জন্য না, বা আমরা আসলে যেভাবে দেখি বা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজে আসলে জিনিসগুলোকে এত সুন্দরভাবে গ্লোরিফাই করে যে ব্যাক এন্ডের হিস্ট্রিগুলো না জানলে আমরা মনে করি অনেক সহজ, শুরু করলাম কম্পিউটার নিয়ে কাজ করা, আমি অনেক অনেক ডলার ইনকাম করা শুরু করলাম। বাট থিংস আর নট দ্যাট মাচ ইজি, যেটা আমরা আমাদের আমাদের নিউজ নিউজ চ্যানেল গুলো এখন টিআরপির একটা অভাবে আছে। তো এখন ফ্রিল্যান্সিং অনুযায়ী একটা পোস্ট বা কিছু একটা দিলেই ভাইরাল হয়, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু বললেই ভাইরাল, লাখ লাখ টাকা কামাই করতেছে, কিন্তু এই লাখ লাখ টাকার পিছনের গল্প কেউ বলে না, বা ওনারাও ওটা বলে না। ওনারা ওই টাইটেলে লাখ টাকা ইনকাম করতেছে এটাই বলতেছে, কিন্তু একটা লোক, আমি আমি যদি বলি, আমার এমন সময় যায় যে ঘুমাইতে পারি না ঠিক মতো, বা আমার একটা প্রেশার যায়। এখন আমাদের যে লাইফ, এখন আমাদের লাইফে দেখা যায় যে অনেক প্রবলেম হয়। যেমন আমি ফ্রিল্যান্সিং শুরু করার আগে যেই ওয়েট ছিল, এটা এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন মানে একটা প্রবলেম, অনেকেই বলে যে মোটা হয়ে যাইতেছি, এত কাজ কাম কেন করি, বা আরো যদি বলি একটু অন্যভাবে যদি বলি, দেখা যায় আমি কোথাও ঘুরতে যাইতে পারি না, বা আমার ওয়াইফের নিয়ে যাক এক জায়গায় যায় অনেকদিন থাকবো, সেটা হয় না। এরকম প্রবলেম আছে, এগুলা কেউ মানে কেউ ফোকাস করে না। ফোকাসটা করে যে আর্নিং হচ্ছে, এটাই। কিন্তু আর্নিং করার জন্য যে পরিশ্রম করতে হবে এটা বলে না। এটা বললে হয়তো বা
সঠিক মানুষরা ফ্রিল্যান্সিংটা চুজ করতো, মানে যারা আসলে মানে প্রপার মানুষ যারা ফ্রিল্যান্সিং করতে পারবে তারাই চুজ করতো এবং তারা সাকসেস হইতো। এত মানুষ আসতো না, আর এত মানুষ আসার পরে আবার সবাই এরকম ভাবে হতাশ হইতো না, কয়েকজন যারা হচ্ছে তো তারা হচ্ছে, মানে এত হতাশ হইতো না, কিন্তু সঠিক মানুষরা আসতেছে না বা জানতেছে না আগে থেকে। হ্যাঁ, এটা ভেরি ট্রু। আর তোমার কি, তুমি তো ফ্রিল্যান্সিং স্টার্ট করার পর বিয়ে শাদী করছো তাই না? তো তোমার কি আসলে এরকম কোনো মানে স্টেজে ছিল যে তুমি আসলে যখন বিয়ে করতে গেছো তখন শ্বশুর বাড়িতে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, জিনিসটা বুঝে না, বা তুমি আসলে জব করতেছো না, এই জায়গাটা নিয়ে কোনো কোশ্চেন ফেস করছো কিনা, যেটা আসলে আমাদের অনেক ফ্রিল্যান্সাররাই করে? এটা কিছুটা হয়েছিল, তবে আমি আমার ওয়াইফের বড় ভাই মানে এই ব্যাপারটা হ্যান্ডেল করছে। উনি যখন আমার মানে ইন্টারভিউ বলতে পারেন যে উনি বাইরে থাকে, তো আমার সাথে যখন কথা বললো যে আসলে আমি কি করতেছি বিয়ের ব্যাপারে, বিয়ের আগে আর কি, তো আমি কি করতেছি, কি করা উচিত, বা আমার ফিউচার প্ল্যান কি, মানে ওনার এই ব্যাপারগুলোতে ছিল। উনি কখনোই বলে নাই যে তুমি আর্নিং কত করতেছো, এরকম কিছু বলে নাই, বলতেছে আমার ফিউচার প্ল্যান কি বা আমি কি করতেছি। তখন যখন আমি ওনাকে আমার ফিউচার প্ল্যান বলি বা আমি কি করতেছি বর্তমানে, ফ্যামিলিতে কিভাবে হেল্প করতেছি, এই ব্যাপারগুলো আমি বলি, তো ওনার ওই জিনিসগুলো ভালো লাগে এবং উনি আর কি ওখান থেকে সাপোর্টটা আমাকে দেয়। এবং ফ্যামিলি তখন আমার এই প্রবলেমটা ফেস করতে হয় না। আর আমার ওয়াইফ, ব্যাপারটা হলো যে আমার ওয়াইফ আগে থেকে আমাকে জানতো, তো আমি কি করি না করি এটাও মোটামুটি আগে থেকে একটা আইডিয়া ছিল, যার কারণে আমাকে বড় কোনো প্রবলেম ফেস করতে হয় না এবং বিয়ের পরে এখনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ ও আমাকে হেল্প করে যে আমি যা কিছু করি, যে আমার যেই প্রফেশনে আমি আছি এইটাকে সামনে আগে রাখা তারপরে বাকি কাজ। চমৎকার, চমৎকার, ভেরি নাইস। এন্ড ইউ আর লাকি পারসন। এবং তোমার সাথে গল্প করতেছিলাম, তোমার ওয়াইফ তোমার কিছু কিছু মানে ধরো প্রজেক্টও হেল্প করতেছে, অর্থাৎ তুমি শপিফাই রিলেটেড একটা কাজ করতেছো, এটার যে ছোটখাটো যে কাজগুলো সেই সমস্ত জায়গাতেও হেল্প করছে, যেটা এটা অনেক গ্রেট একটা হেল্প, এন্ড সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা একদম শেষ পর্যায়ে ভাইয়া দু একটা কোশ্চেন নিয়ে নিই। আপওয়ার্ক এবং ফাইবারক্রাফট 27 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, সো যাদের এক্সিস্টিং কোনো স্কিল আছে দে ক্যান ট্রাই দ্য কোর্স। আচ্ছা, সো আমরা অলরেডি 52 মিনিট হয়ে গেছে আমাদের, সো উই শুড স্টপ, কারণ আমরা জানি আসলে 40 মিনিটের বেশি আসলে অনেকে ধৈর্য থাকে না দেখার। স্টিল প্রত্যেকটা ভিডিও একটা রেফারেন্স আমাদের এলিট ফ্রিল্যান্সারদের, প্রত্যেকের নিজস্ব কিছু মতামত নিয়ে আমরা এই ভিডিওগুলোতে চেষ্টা করি সব নতুন যারা আছে তাদেরকে আসলে উদ্বুদ্ধ করার, বা নতুন যারা আছে তারা আসলে অনেক কিছু জানতে চায় এই জিনিসগুলো ডাইরেক্টলি কোনো একজন সফল ফ্রিল্যান্সারের কাছ থেকে আমরা শুনি এই এলিট ফ্রিল্যান্সারের লাইভে। সো আমরা সিফাতের কাছে লাস্ট কোয়েশ্চেন করব। তো এই সেক্টরে যারা আসতেছে, বা তুমি যেমন সিএমএস বেস, ওয়ার্ডপ্রেস বা শপিফাই নিয়ে কাজ করতেছো, তো এই জায়গাটাতে নিশটা কাইন্ড অফ স্যাচুরেটেড, এই জায়গাটাতে নতুন একজন সেম সেক্টরে ঢুকতে গেলে তার আসলে কি কি জিনিস খেয়াল রাখা উচিত, বা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক সময় অনেক ক্লায়েন্ট নতুন নতুন রিকোয়ারমেন্ট দেয় এবং স্কিল আপগ্রেডেশনের দরকার হয়। তুমি ধরো ইনিশিয়ালি ওয়ান প্রোডাক্ট স্টোর নিয়ে কাজ করছো, এরপর দেখলা যে ক্লায়েন্ট প্রোডাক্ট পেজ চাইতেছে, স্পিড অপটিমাইজেশন চাইতেছে, বা সিকিউরিটি কোনো কিছু জিনিস চাচ্ছে, এই জায়গাগুলোতে আপগ্রেডেশনটা কিভাবে করবে নতুনরা? এই দুটো পয়েন্ট একটু যদি ডিসকাস করতে। আচ্ছা, প্রথমে যদি বলি যে শপিফাই স্যাচুরেটেড, আসলে কি মার্কেট প্লেসে অনেক অনেক যত কাজই আছে তারা তো আর একদম নতুন আসে না। যেমন মার্কেট প্লেসে যদি কোনো একটা প্রজেক্ট আসে বা কাজ আসে, এটা তো আসলে নতুন ইনোভেশন না, একদমই নতুন এরকম কিছু না, কিছু না কিছু আগে থেকে ক্লায়েন্টরা জানে দেখেই মার্কেট প্লেসে কাজ করাইতে আইছে বা একটা ধারণা থাকে। শপিফাইয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমিও নিশ ভিত্তিক কাজ করি, শপিফাইয়েরও কিছু নিশ আছে, শপিফাইয়েরও কিছু নিশ থাকে। তো আপনাকে যেটা করতে হবে যে শপিফাইয়ের নিশটাকে আপনার সার্ভিসের ভিতরে একটা সার্ভিসের মধ্যে বা একটা জায়গায় আপনাকে এটা ফোকাস করতে হবে। আপনি যদি বলেন যে শপিফাইয়ের মধ্যে কি থাকতে পারে, নিশ কি থাকতে পারে, আমি ধরেন আমি যদি বলি যে শপিফাই তো স্যাচুরেটেড, বাট বিউটি স্টোর স্যাচুরেটেড না। বিউটি স্টোর, শপিফাইয়ের বিউটি স্টোর আমি রেডি করে দেবো আপনাকে। আর যারা বিউটি স্টোরের জন্য আসবে আপনার কাছে, আপনাকে খুঁজে বের করবে, আপনি দেখবেন যে শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ করলে 40,000 সেলার আছে, বাট বিউটি স্টোর লিখে সার্চ করলে দেখবেন 2,000 সেলার। এখন বিউটি স্টোর আপনার এটা যে আপনার এটাতেও কাজ আছে। এখন বিউটি স্টোর তো নতুন না মার্কেটে, এমন না যে নতুন, বিউটি স্টোরও স্যাচুরেটেড, বাট যে ব্যক্তি বিউটি স্টোরের জন্য আছে সেই ব্যক্তি শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ করবে, 50% চান্স আছে যে আরেক আর 50% চান্স হবে যে শপিফাই বিউটি স্টোর এরকম সার্চ করে। তো আপনার যদি এটাতেও নিশ ভিত্তিক হয়, এটাও নিশ ভিত্তিক আছে। দুনিয়াতে আপনার যেই প্রজেক্টই যান না কেন প্রত্যেকটার নিশ ভিত্তিক আছে। যদি নতুন থেকে আপনার মনে হয় যে না এই সেক্টরটা প্রচুর স্যাচুরেটেড, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক সার্ভিস দিতে পারেন যে আমি বিউটি স্টোর করব,
অথবা অনেকে আগে যেটা হইতো যে শপিফাই ওয়েবসাইটটা ছিল, কেউ শপিফাই ড্রপ শিপিংটা বেশি চলছে, কেউ শপিফাই স্টোর, শুধু শপিফাই স্টোর কিওয়ার্ডকে ফোকাস করছে। আবার আপনি করতে পারেন কি, আপনি শপিফাই ওয়েবসাইট বানাবেন না, আপনি শপিফাই রিডিজাইন করবেন, শুধু রিডিজাইনের কাজ করবেন। আপনি ডিরেক্টলি বলে দিতে পারেন যে আমি শপিফাই রিডিজাইন করব। আপনার নিশটা কিন্তু আলাদা হয়ে গেল, আপনার আপনার কম্পিটিশনটা অর্ধেক হয়ে গেল, এরকম হইতে পারে। আবার আমার এরকমও দেখা আছে, আমি এক ছোট ভাইকে আপনার শপিফাইয়ের গাইড দিয়েছিলাম, পরে ও করতেছিল, ওকে আমি বলছিলাম যে তুমি এরকম কিছু খুঁজে বের করো যেখানে কোনো কাজ নেই। তো ও করছে কি, শপিফাই অর্ডার ট্র্যাকারের কাজ গিগ দিয়ে বসে আছে, এবং সে 200-র উপরে প্রজেক্ট করে ফেলছে, শুধু অর্ডার ট্র্যাকার অ্যাড করবে। এখন অর্ডার ট্র্যাকারটা হয় কি, যে অর্ডার ট্র্যাকার ও কি করছে, কিভাবে করছে, এটা করছে কি, ও কোথা থেকে যেন গুগল না কোথা থেকে একটা কোড পাইছে, যেখানে ফ্রিতে ওই কোড ইউজ করলেই অর্ডার ট্র্যাকার অ্যাড হয়ে যাচ্ছে। এখন ক্লায়েন্টরা তো ফ্রিতে যেটা পাচ্ছে, এখন টাকা দিয়ে অ্যাপস অ্যাড করতেছে না, সে $5 অর্ডার ট্র্যাকার অ্যাড করে দিতেছে। এখন এটাও একটা নিশ। তো আপনাকে চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন নিশে কাজ করা যায়। এখন শপিফাই আবার ল্যান্ডিং পেজের প্রচুর চাহিদা আছে, শপিফাই প্রোডাক্ট পেজের প্রচুর চাহিদা আছে, এগুলাতেও কাজ করা যায় এদের। তারপরে আপনি যেটা করতে পারেন যে যদি কোনো ল্যান্ডিং পেজের অ্যাপস থাকে, যে অ্যাপসটা আপনি ভালো পারেন, সেটাকে ফোকাস করে কি করতে পারেন, জেম পেজ হতে পারে, পেজ ফ্লাই হতে পারে, যে আপনি শুধু পেজ ফ্লাই দিয়ে কাজ করবেন, সবই আপনার এটাও একটা নিশ হয়ে গেল। তাহলে কম্পিটিশনটা কমে আসবে, আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে যে আসলে আমি কোনটা করলে আমার জন্য বেটার। আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপার। অর্থাৎ তুমি দেখো না, ক্লায়েন্টের অনেক সময় একটা জিনিস রিকোয়ারমেন্ট তুমি শুনো না জীবনে, এই জায়গায় আসলে নতুন যারা আসে এরা একদম আকাশ থেকে পড়ে, এই জায়গাটা আসলে ডেভেলপ কিভাবে করবে? আচ্ছা, নতুন কিছু যেটা হয় যে ক্লায়েন্টরা যদি কোনো একটা প্রজেক্ট দেয় যেখানে 80% বা 50% ধারণা আছে আর বাকিটা জানি না আমরা, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কমিউনিটির ভিতরে থাকা উচিত, যেখান থেকে আপনি কিছুটা হলে ধারণা পাবেন। এমন না যে আমি মানে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, যে আমি সবকিছু শেষ করে ফেলবো, সবকিছু পারবো, এরকম কিছু না। এরকম হয় যে একটা কমিউনিটির ভিতরে থাকা ভালো। তো এতে করে হবে যে আপনি আপনি এমনও কিছু সময় যাবে যে আপনার কাজ ফালাই রেখে আপনার আরেকজনকে হেল্প করি, এখনো করি, যে আমি এখনো হেল্প করি, অনেককে হেল্প করি। তাহলে আমার কাজ রেখেও এরকম বিষয়ে হেল্প করতে হয়। আমি হেল্প করার কারণটা হলো যে আমি যখন প্রবলেমে পড়বো, এমনও বিষয় আছে তখন তার কাছ থেকে হেল্প পাবো। এটা করা ভালো যে আপনি একটা বড় কমিউনিটি তৈরি করতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে, যারা কিনা আপনার রিলেটেড কাজ করে। তাহলে আপনি একটা প্রবলেম পড়লে পোস্ট দিলে আপনাকে হেল্প করবে। আরেকটা ব্যাপার হলো যে আপনাকে প্রচুর পরিমাণে খুঁজতে হবে যে আসলে কোন একটা আপডেট আসলে, আপনি যেই সেক্টরে কাজ করতেছেন, কোন একটা আপডেট আসলে বা একটা থিমের বা একটা সেটিংস এর আপডেট আসলে, ওইটা ভালো করে রিসার্চ করতে হবে। আপনি আগে থেকে জানবেন। আপনি এমনও থাকবে যে ক্লায়েন্টের কাছে ইমেল যাবে যে শপিফাইয়ের এমন একটা অপশন আসছে যেটা নতুন, বাট আপনাকে ওইটা আগে থেকে জেনে রাখতে হবে। ক্লায়েন্ট ইমেল পাওয়ার সাথে সাথে আপনার কাছে আসবে, আইসা বললো যে এটা তো ইমেল আসছে, এটা তো নতুন ফিচার, বাট আপনি জানেন না। আপনাকে এটা আগে থেকে জানা উচিত বা বারবার খেয়াল করা উচিত যে এটা হয় কিনা। আরেকটা কি যেন ভাইয়া বলছিলেন? এই দুটোই পয়েন্ট ছিল। সো আমরা একদম শেষ দিকে, সো লাস্টে আমরা জানতে চাবো, সো হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট কোডবিন বিডি? সো কোডবিন বিডিতে আসলে ক্লাস করছো, সাপোর্ট নিছো, এন্ড ইউ আর ডুইং গ্রেট। সো কেমন লাগছে তোমার কাছে ওভারঅল? কোডবিন বিডি আমি কিন্তু অন্য কোথাও লাইভে যাই না বা কোথাও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি না, মেইনলি করি না। অনেকে বলতে পারে যে এটা ফ্রি প্রমোশন, মানে আমি সোজাসুজি যদি বলি যে ফ্রি প্রমোশন, কারণ ফ্রি প্রমোশন আমি কোডবিন বিডির জন্য করব। কারণ কি হয় যে আমি আমার অনেক ক্লোজ ফ্রেন্ডদেরকে আপনার এই কোডবিন বিডিতে ভর্তি করানোর পরে ওদের সাকসেস দেখছি, এটা আমার কাছে প্রাউড ফিল হয়। যখন আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে বলে যে না, সিফাতের কারণে আমি এটা আজকে, এটা আমার ভালো লাগে। এটা আমার কাছে এখনো আজীবন যতদিন থাকবো ততদিন আমি বলবো। এখন কোডবিন বিডি বর্তমানে কেমন আছে আমি বলতে পারবো না, আশা করি ভালো। কিন্তু আমি যখন ছিলাম, আমি বেস্ট নিছি, এবং এই পর্যন্ত আমি এর জন্য সাজেস্ট করি সবাইকে কোডবিন বিডি। যদি কেউ বলে যে আমি শিখবো, আমি বলবো যে কোডবিন বিডিতে কোর্স করার জন্য। এতে হয় যে ওরা, আমি আশা করি যে একটা ক্লিয়ার মানে কি কনসেপ্টটা পাবে যে আসলে ফ্রিল্যান্সিংটা আসলে কি। এটা আসলে কোডবিন বিডিতে আসলে পাওয়া যাবে। অনেক অনেক প্রতিষ্ঠান আছে এখন বর্তমানে, অনেকেই কোডবিন বিডির স্ট্র্যাটেজি ফলো করে, বাট আমি যখন ছিলাম, শুরু করছি, তখন এই স্ট্র্যাটেজি কেউই করতো না, কেউই ফলো করতো না। মার্কেট প্লেস দেখানো, কোর্স করার পাশাপাশি আবার মার্কেট প্লেসের কোর্স, এই জিনিসটা তো কেউ ইমাজিনই করতো না, মানে এই ব্যাপারগুলো ছিল না। এর জন্য আমি আসলে, যদি কারোর আসলে আগ্রহ হয় যে আমি কোর্স করব, তাহলে কোডবিন বিডিতে করা যায়, শুরু করতে পারেন। তারপরে ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে আপনার লাখের ব্যাপার থাকে, রাইট? এক্স্যাক্টলি। চমৎকার, থ্যাংক ইউ সিফাত ফর ইউর টাইম। তোমার অনেকগুলো অর্ডার চলতেছে, আমরা লাইভের আগে গল্প করতেছিলাম।
সো থ্যাংক ইউ ফর গিভিং দ্য টাইম, 1 আওয়ার একটা টাইম, একটা হিউজ একটা টাইম। নতুনরা আসলে অনেক সময় অনেক কিছু জানতে চায়। সো আমাদের লাইভে অনেকগুলো কমেন্ট আসে যেগুলো আমরা রিপ্লাই করতে পারিনি। আমি বা সিফাত দুজনই চেষ্টা করবো রিপ্লাইগুলো করার জন্য। তারপর নতুন যারা আছে তাদের যদি কোনো সাজেশন লাগে, আমার প্রোফাইলে কিন্তু ট্যাগ করা আছে সিফাতকে, ইউ ক্যান টেক হেল্প ফ্রম হিম। এন্ড আশা করি আমাদের যারা এলিট ফ্রিল্যান্সার আছে সবাই নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য করে। থ্যাংক ইউ সিফাত, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন তোমার অফিসে ঘুরতে যাব, তোমার সবাইকে দেখতে যাব, তোমার জন্য দাওয়াত রইল প্রথম ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা। লাইভটা আমরা শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।